আমার প্রিয় সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং যে সকল দর্শক এই মুহূর্তে আমাদের এই ইন্টারন্যাশনাল ফিজিক্স ওয়েবিনারটা দেখছেন, আপনাদের সকলকে আমাদের আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনারে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা 2020 সালে জুন মাসে আমরা আমাদের এই যাত্রা শুরু করি এবং একটা দুটো করতে করতে আজকে আমাদের 250তম ওয়েবিনার। এবং আজকে একটা বিশেষ দিন, আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের মহান বিজয় দিবস। আজকে সারা বাংলাদেশে আমাদের বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন হচ্ছে। একই সাথে এটা আমাদের মুজিব বর্ষ, তো আমরা দুটো প্রোগ্রামই পালন করছি। প্রথমেই আমি আসলে শ্রদ্ধা করে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধা, 30 লাখ শহীদ, 2 লাখ মা বোন, মুক্তিযুদ্ধের সহযোগী সকল সংগঠন এবং যে সকল দেশ আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধে, তাদের সকলকে। তো আমরা আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করার চেষ্টা করছি সেটা হলো যে 50 বছর পরে আমাদের তো বিভিন্ন বিষয় আমরা অগ্রগতি করেছি, যেখানে আমরা দেখতে পাই যে 71 সালে আমাদের জিডিপি মাইনাসে ছিল, মাইনাস যত সম্ভব -5.48। সেখানে 2019-এ দেখা যায় আমাদের জিডিপি কিন্তু 8.15%। ইভেন কোভিড এর মধ্যে 2020 সালে 5.2%। তো আমাদের অগ্রযাত্রা কিন্তু এই দিকে অনেকটাই, এবং মাথাপিছু আয়ও আমরা দেখতে পাই যে 71 সালের দিকে আমাদের $134 এবং 2020 সালে $2064। তার মানে আমাদের অনেক কিছুতেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের শিক্ষার হারও কিন্তু বেড়েছে, পাশাপাশি দারিদ্রতাও কমে গেছে। তো এবং আমরা 2018 সালে 57তম দেশ হিসেবে স্যাটেলাইট স্পেসে কিন্তু আমরা লঞ্চ করেছি। তো আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাজ খুব ভালোভাবে চলছে। আমরা হয়তো 2023 সালে হয়তো সেটাও আমাদের যাত্রা শুরু হবে এবং আমাদের ইলেকট্রিসিটির চাহিদা যেভাবে বাড়ছে সেভাবে উৎপাদনও বাড়ছে। তো আমাদের এখন আজকের যে বিষয় নিয়ে আমরা আমাদের মাঝে বাঙালি বিজ্ঞানী বিভিন্ন দেশে কর্মরত আছে বাংলাদেশ সহ, তাদেরকে পেয়েছি আমাদের সাথে। আজকে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর গোলাম মোহাম্মদ ভুঁইয়া স্যার অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং থাকবেন স্যার ডক্টর সালেহ হাসান নকিব স্যার, অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এবং এছাড়াও থাকবেন ডক্টর কামরুল হাসান মামুন স্যার, অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে থাকবেন ডক্টর প্রদীপ দেব স্যার, তিনি শিক্ষক এবং গবেষক, আর.এম.আই.ট অস্ট্রেলিয়া। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অলরেডি ডক্টর সুলতানা এর নাহার ম্যাডাম। ম্যাডামের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ। ম্যাডাম অনেক সকাল এখন, তারপর আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছে। ম্যাডাম আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো সকলকে আসলে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারের টাইটেলটা হলো 50 বছরে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা। আমরা আমাদের এই যে 50 বছর অতিক্রান্ত হওয়ার এই লগ্নে আমরা আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা আমাদের অবস্থানটা কেমন, কি হওয়া উচিত ছিল এবং আমাদের কোথায় যেতে হবে, সেই বিষয়গুলো আমরা আমাদের স্পিকারদের কাছ থেকে জানতে পারবো। আপনারা চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন এবং আপনাদের যে কোনো যদি প্রশ্ন থাকে আমাদের স্যারদের এবং ম্যাডামদের কাছে আপনারা কিন্তু ফেসবুক এবং ইউটিউবে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। তো আমি প্রথমেই আমরা চলে যাব অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে যুক্ত স্যার প্রদীপ দেব স্যারের কাছে। তো স্যার আপনি শুরু করতে পারেন এবং সকলকেই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমার যতটুকু মনে হয় যে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং আমরা বাংলাদেশ, আমরা মোটামুটি পুরা পৃথিবীকে কাভার করছি এবং আমরা চেষ্টা করব যে আজকের এই আলোচনাটাকে সুন্দরভাবে করতে। আশা করি আপনারা উপভোগ করবেন। তো স্যার আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। ওকে, আমার স্ক্রিন ওকে। অনেক ধন্যবাদ প্রীতম। আজকে এই আমাদের বিজয়ের 50 বছর, বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আমি আমার সবাইকে, যারা আজকে অনলাইনে শুনছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। 50 বছর কম সময় নয়। এই দীর্ঘ সময়ে ডক্টর প্রীতম যেভাবে বললেন যে আমাদের বাংলাদেশ অনেকটুকু এগিয়ে গেছে, তো সেটা আমাদের
প্রচার মাধ্যমে খুবই প্রচারিত হচ্ছে, আমরা সেই জিনিসগুলি জানি সব। কিন্তু আজকে আমি সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞান গবেষণায়। এই যে বিজ্ঞান গবেষণায় আমি আজকে আমার নিজস্ব একটাকে আমি সুবর্ণ সুযোগ বলবো, কারণ আমেরিকার কাজ করছেন বাংলাদেশের বিজ্ঞানী প্রফেসর সুলতানা নাহার ম্যাডামের সাথে আমি এক প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পেয়েছি। সালে স্যারের সাথে আমি এক প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ বলতে হবে, কারণ আমাদের বাংলাদেশের একদম প্রথম শ্রেণীর একদম শুরুর দিকে প্রথম 5 জন বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী যদি আমি ধরি, নাকিব স্যারের কথা বলতে হয়। তো এই যে সুযোগের মধ্যে আমি এখানে যে রোলটা আজকে প্লে করতে চাই সেটা হচ্ছে আমি একজন স্টুডেন্টের রোল এখানে প্লে করতে চাই। স্যাররা এখন বাংলাদেশে আছেন, বাংলাদেশের গবেষণা সম্পর্কে প্রচুর জানেন। আমার ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে পাশ করার পরে বাংলাদেশে একটা উচ্চ মাধ্যমিক কলেজে কিছুদিন পড়িয়েছি। তারপর আমি দেশের বাইরে চলে আসছি গবেষণা করার জন্য। তারপর এরপরে আমি দেশে ফিরে যাওয়ার আর সুযোগ পাইনি। তো আমি এখন কাজ করছি, কিন্তু আমার সাথে সবসময় আমি চাই বাংলাদেশের সাথে আমার যারা কলিগ ছিল, আমার আলমা মাটারের সাথে, আমার স্যারদের সাথে একটা যোগাযোগ রাখতে। কিন্তু আমি খুব গর্ব নিয়ে বলতে পারছি না যে একটা যেটাকে আমরা বলি যে কোঅপারেশন, যে কোলাবোরেশন, রিসার্চ কোলাবোরেশন সেরকম ভাবে তৈরি হয়নি। আমি আজকে কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা এখানে বলবো না, কিন্তু কিছু সমস্যার কথা আমাদেরকে বলতে হবে, কারণ বিজ্ঞানের মূল কাজই হচ্ছে সমস্যা খুঁজে বের করা, তারপর সেটার সমাধান। যদি আমরা সঠিক সমস্যা বের করতে পারি, তারপর অবশ্যই সেটা একটা ভালো গবেষণা হয়, সেটার উত্তর খুঁজে বের করা। আমরা যদি শুরুতেই ধরে নেই যে কোথাও সবকিছু ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু কোনো গবেষণা কখনোই হয় না। আমি আজকে যেই আমি দেখি আমার যে বিজ্ঞান গবেষণা নিয়ে, সরাসরি বিজ্ঞান গবেষণা নিয়ে আমি যদি কথা বলি, তাহলে বাংলাদেশে বলতে হয় বিজ্ঞান গবেষণার সুযোগ অনেক কম, তার চেয়েও কম হচ্ছে গবেষণার ইচ্ছা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি মূলত পাঠদান প্রধান, অর্থাৎ এটা টিচিং ইউনিভার্সিটি। আমাদের একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ কম্পোনেন্ট যেরকম ভাবে থাকা উচিত সেরকম ভাবে নেই। স্যাররা যে কাজ করেন, আমি বিশেষ করে সালে স্যারের কথা বলবো, স্টুডেন্ট ছাড়া, পিএইচডি স্টুডেন্ট ছাড়া একজন মানুষ এক বছরে, এই 2021 সাল এখনো শেষ হয়নি, আমি স্যারের গবেষণা দেখলাম, পাবলিকেশন দেখলাম, এই 2021 সালে 22টা পাবলিকেশন, 2020 সালে কোভিডের ভিতরে 23টা পাবলিকেশন, 45টা Q1 পাবলিকেশন 2 বছরে। How is possible for a person who doesn't have any postdoc, who doesn't have any PhD student currently? So এইটা একটা ম্যাসিভ ওয়ার্ক। আমি বলবো এইটা এবং সেরকম ভাবে কিন্তু কোনো গ্রান্টও নাই, এই যে টাকা পয়সাও নাই, কিন্তু এই যে কাজটা, এটা যে কি পরিমাণ কঠিন একটা কাজ আমাদের বিশ্ববিদ্যালয়ে করা হচ্ছে, যেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে মূলত মাস্টার ডিগ্রি দেওয়া, এবং সেটা হচ্ছে থিওরিটিক্যাল এবং হচ্ছে মানে মূলত জাস্ট এক্সাম বেসড। সো জাতীয় বিশ্ববিদ্যালয় যাদের আমরা দেখি, সেখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী বিজ্ঞানে অনার্স মাস্টার্স পাস করছে কোনো ধরনের গবেষণা ছাড়া, নট ইভেন এ সিম্পল প্রজেক্ট রিপোর্ট। আমি দেখেছি সেটা। এবং সরকারি মহাবিদ্যালয় যেগুলি আছে, সরকারি কলেজ, সেখানে শিক্ষকরা প্রভাষক থেকে শুরু করে ধাপে ধাপে ফুল প্রফেসর হয়ে যাচ্ছেন কোনো ধরনের গবেষণা কিংবা উচ্চতর পড়াশোনা ছাড়াই। অনেক ফুল প্রফেসর আছেন সরকারি কলেজে যারা কোনো থিসিসও করেননি। তাহলে আমি বাইরের ইউনিভার্সিটির সাথে যদি তুলনা করি, বাইরের ইউনিভার্সিটিতে শিক্ষকরা, টিচাররা, প্রফেসররা খুব যে ভালোবেসে গবেষণা করেন তা না, তাদের অনেকেই আছে গবেষণা করতে বাধ্য হন, কারণ যদি গবেষণা না থাকে ওনাদের
কোনো ধরনের ক্রেডেনশিয়াল থাকে না, শুধুমাত্র টিচার অ্যাক্টিভ হয়ে, টিচিং অ্যাক্টিভ হয়ে সেগুলি সাধারণত সেই টিচিংটা করানো হয় পোস্টডকদেরকে দিয়ে, অথবা গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে দিয়ে, অথবা ক্যাজুয়ালকে দিয়ে। অধ্যাপকের মূল কাজ থাকে গবেষণা, কারণ গবেষণা ছাড়া কোনো আইডেন্টিটি থাকে না। অথচ আমাদের দেশে সেটা কিন্তু হয় না, প্রয়োজন না থাকলে গবেষণা করে না। প্রীতমের সাথে অন্য আরেকদিন কথা হচ্ছিল, যেখানে আমাদের স্টুডেন্টরা, বিশেষ করে অনার্স মাস্টার্সের স্টুডেন্টরা, আজকে অনেক স্টুডেন্ট হয়তো শুনছেন, দেখা যায় একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করেই বিসিএস গাইড পড়তে শুরু করে। তাহলে গবেষণার প্রয়োজনটা তারা বোধ করে না, কারণ তাদের কাছে চোখের সামনেই আছে, যদি বিসিএস প্রশাসন হতে পারে তাহলে একজন কলেজের লেকচারার বনাম একজন বিসিএস ফার্স্ট ক্যাডার, জাস্ট ফার্স্ট ব্যাচ, দেখা যাচ্ছে একজন পাচ্ছে গাড়ি, বাড়ি, প্রোটেকশন এটসেট্রা, আর একজন যে জাস্ট অধ্যাপক হবে তার কিছুই নাই। তাহলে এই যে ব্যাপারটা, একটা বিরাট একটা ইমব্যালেন্সড তারা চোখের সামনে দেখতে পাচ্ছে। সুতরাং যে কোনোভাবেই তাদের আকর্ষণ হচ্ছে বিসিএস পাশ করা। তাহলে আমি জাস্ট কিছু রিলেভেন্ট নাম্বার দেখাচ্ছি। এই নাম্বারগুলি বাংলাদেশের সরকারি ব্যানবেস ডাটা সেন্টার থেকে নেওয়া, আমি নিয়েছি সেগুলো। আমি জাস্ট একটু আগে যে বললাম, আমাদের দেশের যেমন আমাদের ইনস্টিটিউশনের সংখ্যা সরকারি এবং বেসরকারি মিলিয়ে আমাদের কলেজ আছে যেখানে অনার্স মাস্টার্স পড়ানো হয় ৩,৩১১টা, এবং আমাদের টোটাল টিচার্স আছে কলেজে ১,০৯,৭৬৭ জন, যার মধ্যে ফুল প্রফেসর হচ্ছেন ৫,৩২৮ জন, এবং আমাদের নাম্বার অফ স্টুডেন্টস ৪২,১৮,৭৩৭ জন। আমাদের টিচার স্টুডেন্ট রেশিও 1:38। এখন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের মোট সংখ্যা হচ্ছে ১৫৩টি, যার মধ্যে ৩১,৭৫২ জন আমাদের শিক্ষক আছেন, যার মধ্যে ৫,২৩৭ জন ফুল প্রফেসর। এইটা আমাদের ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের রিপোর্ট থেকে নেয়া। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দি স্টুডেন্ট নাম্বার হচ্ছে ১১,৭২,৯০১। রেশিও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এখনো সেম, 1:37। এই রেশিওটা কিন্তু আমাদের জন্য অনেক হাই, অলমোস্ট ডাবল। আচ্ছা, এখানে এই যে একটা জিনিস আমি এখানে দেখি, সেটা হচ্ছে আমাদের দেশে ফুল প্রফেসর আছেন মোর দেন 10,000। যদি একজন প্রফেসর বছরে একটা করেও পেপার পাবলিশ করেন, তাহলে আমাদের এক বছরে 10,000 পাবলিকেশন হওয়ার কথা। সেই ক্ষেত্রে আমার কাছে কিছু ডাটা আছে, আমি দেখাবো একটু পরে। ২০১৮ সালে আমাদের পাবলিকেশন ছিল ৩,000-এর মতো। তাহলে কেউ কাজ করছেন না, যেটা কাজ করা উচিত সেটা করছেন না ফুল প্রফেসর, এরপরে তো অন্যরাও আছেন। আবার কিছু যেমন আমি বলবো যে সালেসারের মতো মানুষ বছরে 22টা পাবলিকেশন, আনবিলিভেবল, এবং গত বছর 23টা পাবলিকেশন। তার মানে অন্যদের বোঝা একজনের মাথার উপর এসে পড়ছে, এবং করছেন উনিও কিন্তু না করলে পারতেন। তাহলে এখানে একটা টোটাল ইমব্যালেন্সড আছে, যেটা হচ্ছে প্রয়োজনীয়তা অথবা বিশ্ববিদ্যালয়ে যে এটা করতে হবে এরকম একটা ব্যাপার। এখন আমাদের মূল যেটা, যারা গবেষণাটা করবে তারা হচ্ছে স্টুডেন্ট। আমি দেখি আমাদের রিসার্চ ডিগ্রি যে স্টুডেন্টগুলি আছে সেই ডাটাবেস আমার কাছে আছে ২০১২। আমাদের এরা এই যে এমএস, এমপিএস, এফসিপিএস এবং এমডি মেডিসিনের বিভিন্ন ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে প্রচুর নাম্বার, 800, 900, 400, 320, 560, 700, এভারেজ এ লট। তাহলে উনারা কেন করছেন? ওনারা যে সবাই এরপরে গবেষণার দিকে গেছেন তা না, ওনারা করছেন ডিগ্রির জন্য, এবং ডিগ্রির জন্য ওনাদের একটা মিনি থিসিস করতে হয়। এবং এই ডিগ্রিটা তারা কেন করতে হয়? কারণ হচ্ছে এখন কম্পিটিশনের যুগ, ডাক্তাররা সাধারণ এমবিবিএস এর কাছে কেউ যায় না, এইরকম। আমি একটু খুব হার্ড কথাবার্তা এখানে বলছি, সেটা হচ্ছে কারণ আমরা বিজ্ঞানের গবেষণা নিয়ে কথা বলছি, আমরা কোনো ধরনের আমি সুইটনার দিচ্ছি না এখানে। এমফিল মেডিসিন, সেখানেও অনেক নাম্বার আছে। আমাদের জেনারেল এমফিল আর পিএইচডির নাম্বারগুলি যদি আপনি দেখেন, আমাদের এতগুলো স্টুডেন্ট, প্রায় 50 লাখ স্টুডেন্ট, তার মধ্যে মাত্র
এভারেজ 300, এবং সে নাম্বারটাও কিন্তু 2012 থেকে বর্তমানে কমে যাচ্ছে, এই 2019 সালে 233 জন মাত্র। তাহলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে কেউ পিএইচডি করছে না। আমরা কিন্তু আবার অনেক আমাদের স্টুডেন্ট কোয়ালিটি, যেটা বাংলাদেশের স্টুডেন্ট কোয়ালিটি যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের কোয়ালিটি কিন্তু অনেক হাই, অনেক হাই। কেন আমি বলি, কারণ এখন অস্ট্রেলিয়াতে প্রচুর পড়তে আসে, ইউকেতে যায়, কানাডাতে যায়, আমেরিকাতে যায়। যারা স্কলারশিপ নিয়ে যাচ্ছে তারা অন্য কথা, বেশিরভাগ মানুষ যাচ্ছে আন্ডারগ্রেডে যারা পড়তে আসছে তারা কিন্তু কোনো ধরনের স্কলারশিপ ছাড়া নিজের পয়সায়, নিজের পয়সায় যারা পড়তে আসছে, এখানে কিন্তু কোনো অ্যাডমিশন নাই অস্ট্রেলিয়াতে আমি বলতে পারি। কারণ হচ্ছে জাস্ট শুধুমাত্র পয়সা থাকলে ভর্তি হতে পারে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে সেটা, বাংলাদেশে যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু প্রচুর কম্পিটিশন করে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি খুব একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় স্টুডেন্টদের কোয়ালিটি কিন্তু অনেক হাই। সামহাও আমরা তাদেরকে মোটিভেট করতে পারছি না, তারা সব বিসিএস এর দিকে চলে যাচ্ছে, গবেষণার দিকে তারা আসতে পারছে না। এখন আমি যদি আমাদের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2021টা দেখি, এখানে বাংলাদেশ চ্যাপ্টারটা যদি দেখি, সেখানে দেখা যায় ডিটেলস আলোচনা করা হয়েছে। আমি এইটা শুধুমাত্র একটা বাংলাদেশের নিউজ পেপারে রিপোর্ট দেখেছিলাম, কিন্তু ডিটেল অ্যানালাইসিসটা হয়তো করা হয়েছে, আমার চোখে পড়েনি। আমি জাস্ট খুব কয়েকটা জিনিস দেখাবো, নেগেটিভগুলো আমি কিছুই বলবো না, আমি শুধু পজিটিভ সাইডটা বলবো। এই যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে প্রথম যে 10টি দেশ আছে, সেখানে সুইজারল্যান্ড, সুইডেন, ইউএস, ইউকে, সাউথ কোরিয়া, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, ডেনমার্ক, জার্মানি। আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তে। 132টা দেশের মধ্যে আমাদের অবস্থান 116। এবং যদি ওভারঅল স্কোর, যেটা আউট অফ 100 বা হাইয়েস্ট, কিন্তু একদম মানে 80 লেটার পেয়ে যে হাইয়েস্ট হয়েছে তা না, 65.5, হোয়ারেস আমরা 20.2। আমাদের ইনস্টিটিউশনাল র্যাঙ্ক 122, আমাদের হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড রিসার্চ 128, ইনফ্রাস্ট্রাকচার, মার্কেট, বিজনেস, এখানে এই যে নলেজ অ্যান্ড টেকনোলজি আউটপুট, সেটা কিন্তু আমাদের 92। এটা কিন্তু অনেক পজিটিভ, অর্থাৎ আমরা ভালো করতে পারছি। আমি কয়েকটা পজিটিভ সাইড এখানে দেখাচ্ছি। যেমন ইনস্টিটিউশন, সবচেয়ে বড় সমস্যা যেটা অ্যানালাইসিস করা হয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল এনভায়রনমেন্ট। আপনারা সবাই একমত হবেন যে পলিটিক্যালের কারণে আমরা অনেক কিছু, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারেন না। এই যে দেখা যাচ্ছে আমাদের গভর্নমেন্ট ইফেক্টিভনেস যেটা, সেটা নেগেটিভ। তারপর রুল অফ ল, রেগুলেটরি কোয়ালিটি যেটা, সেটা একটু অ্যালার্মিং। আমাদের যে কোয়ান্টিটি প্রচুর, কিন্তু কোয়ালিটিতে একটু সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, আরেকটা যে সমস্যা আমাদের আছে সেটা হচ্ছে পিউপিল টিচার রেশিও। সেটা আমরা দেখেছি যে আমাদের 1:40, এটা কিন্তু অনেক হাই। আরেকটা জিনিস দেখেন, এই যে এক্সপেন্ডিচার অন এডুকেশন, আমাদের পার্সেন্টেজ অফ জিডিপি, সেটা কিন্তু লেস দেন 1%। আমি ওই লিস্টটা দেখার চেষ্টা করেছি, সেখানে যারা বছরে 50 মিলিয়নের নিচে খরচ করে তাদের কান্ট্রির নাম নেই, বাংলাদেশের নাম নেই সেখানে। বাংলাদেশে আমি ওই দিন শুনলাম যে আমাদের কর্মকর্তারা বলছেন যে আমরা বছরে এত এত বাজেট দিই, সেই বাজেটটা কিন্তু দেওয়া হয় ইনফ্রাস্ট্রাকচারের জন্য, বিল্ডিং তৈরি করার জন্য। বিল্ডিং তৈরি করতে খুবই উৎসাহী সবাই, প্রচুর বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু কোয়ালিটি অফ এডুকেশনের জন্য যেই খরচটা করতে হয় সেটা আসছে না। তাহলে আমি খুব র্যাপিডলি চলে যাচ্ছি, আমি বেশি টাইম নেব না, কারণ আমি স্যারদের কথা প্রচুর শুনতে চাই। তো আরেকটা জিনিস আমাদের যে সমস্যা আছে এখানে, সেটা হচ্ছে যে জেনারেল ইনফ্রাস্ট্রাকচার, সেখানে কিন্তু প্রচুর, এই যে আমাদের অবস্থানটা কিন্তু অলমোস্ট 29-এ, তার মানে আমরা প্রচুর খরচ করছি। যে জিডিপি খরচ করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, বিল্ডিং তৈরি করতে আমাদের কোনো ধরনের মানে উৎসাহের অভাব নেই, আমি জানি না কেন। বাট আমাদের যে অন্য যেটা আছে, যেখান থেকে যে ইনভেস্টমেন্ট করে, যে মানে যে ইজ অফ প্রোটেক্টিং মাইনরিটি ইনভেস্টরস এন্ড এটসেট্রা, কারণ এখন শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু জাস্ট শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখা হচ্ছে না পৃথিবীর কোনো দেশেই। সব দেশে, যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সব দেশে কিন্তু ইউনিভার্সিটি নিজেকে সাস্টেইন করতে হয়। আমাদের বেতন যদি আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আয় করতে না পারি, ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যায়। অথচ বাংলাদেশে কিন্তু সেটা না। সেটা একটা বিরাট সুযোগ আমাদের জন্য, অর্থাৎ আমাদের জন্য কোনো রিস্ক নেই, আমাদের চাকরি চলে যাবে এরকম কোনো চিন্তা নেই। তার মানে উই কুড ডু মোর। এখানে আরেকটা জিনিস, যেমন আমি নলেজ ওয়ার্কার যেটা, সেখানে একটা আমাদের
সমস্যা আছে, ইনোভেশন লিঙ্কেজ যেটা ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির যে কোলাবোরেশন, সেখানে কিন্তু আমরা পিছিয়ে চলে যাচ্ছি। প্রীতম একটু আগে যেটা বললেন, আমরা যে ডেভেলপ করেছি, প্রচুর ডেভেলপ হয়েছে ফ্রম 1972 টু 2021। ইন্ডাস্ট্রি আমাদের ফ্লারিশ করেছে, কিন্তু তার সাথে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির যে লিঙ্কটা, সেটা সামহাউ মিসিং। তারপরে আমাদের যে নলেজ অ্যাবজর্পশন, উই হ্যাভ গট হাইটেক ইনপুটস, প্রচুর হাইটেক ইনপুট হচ্ছে আমাদের দেশে, কিন্তু আউটপুট সে তুলনায় খুবই কম। তারপরে যে নলেজ ইম্প্যাক্ট, যেটা নলেজ নিউ বিজনেস আমরা শুরু করা, সেটা পাচ্ছি না। আমি কিন্তু রিপোর্টে দেখলাম যে আমাদের দেশে কিন্তু কর্মী আছে প্রচুর, কিন্তু আমরা কোনো ধরনের ম্যানেজার পাই না। আমাদের ম্যানেজারগুলি সব আসে ইন্ডিয়া থেকে। সমস্যাটা কোথায়? আমাদের দেশের স্টুডেন্টরা আমাদের দেশে কাজ করবে অন্য আরেকটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ওরা এবং আমাদের দেশে এসে ওরা আমাদের ভাষা শিখে আমাদেরকে করাচ্ছে। তাহলে তাহলে সামথিং রং, আমাদের তাহলে একটা মিসলিঙ্ক হচ্ছে কোথাও। আরেকটা যেটা আমরা খুবই সমস্যায় আছি, সেটা হচ্ছে এই যে লেবার প্রোডাক্টিভিটি গ্রোথ, যেটা সেটা আমাদের এটা এটা আমাদের খুবই পজিটিভ সাইড। আমরা প্রচুর লেবার প্রোডাক্ট খুব যাচ্ছি, আমাদের পজিশন কিন্তু অলমোস্ট 2, দ্যাট ইজ গুড, উই আর ডুইং ইট। কিন্তু যে লিডার উই ক্যান নট প্রডিউস। তাহলে এখানেও প্রচুর রিসার্চের জায়গা আছে। তারপরে যে আমাদের যে আরেকটা সমস্যা যেটা আছে, সেটা হচ্ছে সুবিধা বা সমস্যা দুটোই বলি, অনলাইন ক্রিয়েটিভিটি। আমরা কিন্তু অনলাইনে ভীষণ অ্যাক্টিভ, ভীষণ ভীষণ অ্যাক্টিভ। আমাদের ফেসবুক ভর্তি লেখা প্রচুর। এখন সমস্যা হচ্ছে আমাদের সেগুলিতে যে, জাস্ট ফর এন এক্সাম্পল, উইকিপিডিয়া এডিটর, আমাদের উইকিপিডিয়া এডিটর কিন্তু খুবই কম। অর্থাৎ যেটার যে নলেজ বেস, আমরা যে একটা নলেজ করব, সেটাতে আমরা সামহাউ উই আর নট দেয়ার। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলি সব নেগেটিভ একটু হয়ে গেল। আমি এখন পজিটিভ সাইড দেখাচ্ছি। আমাদের যে উন্নতি হচ্ছে যে রিসার্চে, একদম ফার্স্ট জিনিস যেটা রিসার্চ পেপার, প্রীতম যেটা উল্লেখ করেননি, সেটা হচ্ছে আমি যদি জাস্ট 2000 থেকে 2018 ধরি, এই যে গ্রাফটা আপনারা দেখছেন, এই গ্রাফে আপনি দেখুন যে 2000 সালে আমাদের মাত্র 440টা পেপার পাবলিশ হয়েছিল আমাদের দেশ থেকে, এবং সেটা 2018 সালে 3135-এ পৌঁছেছে। একটা হিউজ চেঞ্জ। এই যে ডেভেলপমেন্ট হয়েছে আমাদের পেপার, এটা কিন্তু প্রচুর। কিন্তু কম্পেয়ার যদি আমরা করি যে চায়নার সাথে, চায়না কিন্তু অলরেডি 528,000 পেপার পাবলিশ করেছে। আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্ক কিন্তু 60 আউট অফ 197, এবং আমাদের পার মিলিয়ন পপুলেশনে আমাদের পেপার হচ্ছে 19টা। তার মানে আমাদের 1 মিলিয়ন মানুষ, তার জন্য 19টা পেপার পাবলিকেশন। এটার কারণ আছে, আমি তো একটু আগে বললাম যে আমাদের 10,000 প্রফেসর আছেন, ওনারা যদি বছরে একটা করে পেপার পাবলিশ হয়, আমাদেরটা 10,000 হওয়ার কথা, সেটা কিন্তু হয়নি। কিন্তু এই যেটুকু হয়েছে, এটাও কিন্তু অনেক। এটার একটা কারণ আছে। কারণটা কি? চায়না যত পাবলিকেশন করে, তার বেশিরভাগ করে তাদের নিজস্ব জার্নালে, তাদের নিজস্ব জার্নাল আছে। আমাদের প্রত্যেকটা দেশে, উন্নত দেশে, তাদের যে প্রফেশনাল বডি আছে, তাদের নিজস্ব পাবলিকেশন থাকে, জার্নাল থাকে। আমাদের জার্নাল নেই। আমাদের এখানে আমি যদি জাস্ট বলি, আমাদের এই যে সাইমেগো জার্নাল অ্যান্ড কান্ট্রি র্যাঙ্কে আমি খুঁজে পেতে 10টি জার্নাল পেয়েছি, যেগুলি বাংলাদেশ থেকে বের হয় এবং যেটার একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে। এবং সেখানে যে টপ ইম্প্যাক্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ জার্নাল অফ ফার্মাকোলজি এবং জার্নাল অফ মেডিসিন, জার্নাল অফ বোটানি। এবং এখানে কোনো আমাদের বেসিক সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নাই। আমাদের জার্নালগুলি কিন্তু লোকাল, আমাদের সোসাইটি আছে, কিন্তু আমাদের জার্নাল নেই। আমাদের যদি জার্নাল থাকতো এবং সেখানে যদি আমরা পাবলিশ করতে পারতেন, তাহলে কিন্তু আমাদের পাবলিকেশন অনেক হাই হতো। আমরা করতে করতে তো শিখবো। তাহলে এই যে ব্যাপারটা, আমাদের বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানের প্রতি যে ভালোবাসা, সেটা তো হচ্ছে না। আমি জাস্ট কিন্তু অনেক কাজ হচ্ছে এটার হচ্ছে না। যেমন আমাদের অলিম্পিয়াড হচ্ছে, তরুণদের প্রতি উদ্দীপনা দেখা যাচ্ছে, প্রচুর জনপ্রিয় বিজ্ঞান বই, পপুলার সায়েন্স লেখা হচ্ছে। বিজ্ঞানের যে কোনো জনপ্রিয় বই পৃথিবীর যে কোনো দেশে বের হলে বাংলাদেশে সেটা 1 মাসের মধ্যে অনুবাদ হয়ে বের হয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে অনেকগুলি বিজ্ঞান দল আছে, ফেসবুক খুললেই দেখা যায় বিজ্ঞান এরকম বিভিন্ন ধরনের নাম, তাদের বিজ্ঞান পত্রিকা প্রকাশিত হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, সামহাও আমরা মনে হয়
জনপ্রিয়তার দিকে আমাদের ঝোঁক বেশি। আমি বিজ্ঞানের মধ্যে বিজ্ঞানের চেয়ে অন্যান্য ভাষা এই সেই এগুলি দিয়ে সেটার একটা বাহাদুরি নিতে আমাদের মানে ভাব বেশি। আমি যেই বিজ্ঞান আলোচনাগুলি দেখি সেখানে দেখা যায় প্রায় সময় হে বাবা কি চমৎকার ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূল বিজ্ঞানটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমাদের স্টুডেন্টদের বোঝাতে হবে জনপ্রিয় বিজ্ঞান কিন্তু বিজ্ঞান নয়। Come to the point. Without mathematics you can't do anything. Without thinking rationally you cannot do anything. তাহলে কিন্তু আমরা বলছি যে হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা যদি পরীক্ষার বদলে শিক্ষাকে প্রাধান্য দেয় তাহলে আমাদের বিজ্ঞান চর্চা আরো বেগবান হবে। সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, এখন সালে স্যার যদি একটা দেন যে মানে যে প্রবলেম যদি পরীক্ষাতে সেট করেন যেটার আসলে সমাধান বের করতে হলে ইউ হ্যাভ টু রিসার্চ, দেখা যাবে স্যারের বিরুদ্ধে মোটামুটি এরকম শুরু হয়ে যাবে। তাহলে আমাদের একটা সমস্যা কোথাও যেন রয়ে গেছে। তাহলে আমি যেটা স্কোপ আমাদের কি কি আছে এই সমস্যার উপর, আমাদের করতে হবে কি, আন্ডার গ্রেডে আমাদের রিসার্চ ইন্ট্রোডিউস করতে হবে। অর্থাৎ আমাদের সিলেবাসে অবশ্যই প্রত্যেক ইয়ারে কিছুটা রিসার্চ থাকতে হবে। স্টার্ট আওয়ার ওন প্রফেশনাল জার্নাল অ্যান্ড পাবলিকেশন, এটা আমাদের করতেই হবে। স্টুডেন্ট ফোকাস কনফারেন্সেস, যেটাতে হয়তো খুব হাই লেভেল কিছু হবে না, নতুন জ্ঞান হয়তো হবে না, কিন্তু অ্যাপ্লিকেশন অফ দে উইল লার্ন হাউ টু ডু the conferences, how to do scientific presentation, etc. আমাদের কিন্তু ফার্স্ট গ্রেড প্রোগ্রামে পিএইচডি প্রোগ্রাম আমাদের থাকতে হবে। পিএইচডি প্রোগ্রাম যদি আমাদের না থাকে আমরা কিন্তু রিসোর্স পাবো না। আরেকটা জিনিস যেটা আমাদের করতে হবে, রিসার্চ কোলাবোরেশন। আমাদের দেশের হাজার হাজার স্টুডেন্ট দেশের বাইরে যায়, তারা কিন্তু কোলাবোরেশনের জন্য বসে আছে। They need to have some collaboration. এখন একটা কোলাবোরেশন যদি হয় সেটাও কিন্তু আমাদের দেশের পেপার হিসেবে কাউন্ট হবে। তারপর ইউনিভার্সিটিজ শুড লুক ফর এক্সটার্নাল ফান্ডিং। আমাদের ফান্ডিং কিন্তু খুবই সমস্যা, যে আমাদের ফিলান্থ্রফিক নাই। আমাদের দেশে প্রচুর পয়সাওয়ালা মানুষ আছে, কিন্তু বিজ্ঞানের জন্য ইউনিভার্সিটির জন্য কিছু নাই। আমি জাস্ট একটা উদাহরণ দিই, আমি মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। আমাদের মেলবোর্ন ইউনিভার্সিটি ওয়ান অফ দি রিচেস্ট ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া, কিন্তু তারা প্রতি বছর শুধুমাত্র অ্যালামনাইয়ের কাছ থেকে জাস্ট ডোনেশন নিয়ে নিয়ে এই বছর তারা $250 মিলিয়ন তুলেছে শুধুমাত্র তাদের প্রাক্তন ছাত্রদের কাছ থেকে। তাহলে আমাদের দেশে সেরকম হয় না কেন? মোর রিসার্চ কোলাবোরেশন উইথ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন এন্ড রিসার্চ কালচার আমরা যদি না করতে পারি তাহলে আমরা পিছিয়ে যাব। তাহলে আজকে এই 50 বছরে আমি এইটুকু আশাবাদী যে আমাদের তরুণরা, স্টুডেন্ট আজকে অনেকেই শুনছেন, তারা সবাই অনেকেই আগ্রহী করার জন্য। তাহলে এখানে যে ব্রিজটা আছে সেটা তৈরি করতে হবে আমাদের, যদি এখনো না তৈরি করা হয়ে থাকে। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অসাধারণ লেকচার শুনলাম আমরা। এবং আপনি যেটা বলার চেষ্টা করেছেন আসলে সেটা আমাদের সালেহ হাসান নকিব স্যার সবসময় আমাদেরকে বলে সেই ক্লাস রুম থেকে। তো আমরা এখন সালেহ হাসান নকিব স্যারের কাছে যাব। স্যার স্যারের অভিজ্ঞতা শেয়ার করবে এবং পাশাপাশি আমরা 50 বছরে কি পেতে পারতাম এবং কি পেতে পারি বা কোন দিকে যাওয়া উচিত স্যারের কাছ থেকে আমরা সেই জিনিসগুলো শুনবো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ জি আমার স্যার, কথা শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে? স্যার। জি জি। আচ্ছা, না ওই আমি আসলে খুব মুগ্ধ হয়ে শুনছিলাম ডক্টর প্রদীপ দেবের ওনার প্রেজেন্ট আর কি। অসাধারণ, খুবই ইনফরমেটিভ, দারুণ দারুণ। তো এখন ওনার এটা পরে আমি যে দুই একটা কথা বলবো, আসলে অনেক কথা উনি উনি বলে ফেলেছেন এবং খুব চমৎকার ভাবে। তো আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাই প্রীতম, এবং আমি সিম্পলি কতগুলো ডেটা একটু জি স্যার, সবার সামনে একটু তুলে ধরতে চাই আর কি। ঠিক আছে। তো যাই হোক, আসলে আজকে একটা বিশেষ দিন। শুরুতেই আমাদের বিজয় দিবসের শুভেচ্ছা সবাই। আর একটা স্বাধীন দেশের থেকে আমরা প্রাপ্তি অপ্রাপ্তি এই কথাগুলো তো আসবেই। দেখা যাক আমরা কতটুকু কি করেছি আর কি। আমি একটু শেয়ার স্ক্রিনে যাচ্ছি। উইন্ডো,
অসুবিধা হচ্ছে প্রীতম, এন্টার স্যার স্ক্রিনে গেলে ডক ফাইলটা পাচ্ছি না। আচ্ছা, তাহলে স্যার আপনি করেন ওই আচ্ছা, হ্যাঁ আমি পেয়েছি, উইন্ডোটা ওপেন করে। জি স্যার। আই আই গট ইট। দেখা যাচ্ছে কি? হ্যাঁ জি স্যার, জি স্যার, এবার জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটু বলে রাখি যে একটু আগে ডক্টর প্রদীপ এই ধরনের ডেটা দেখিয়েছেন। আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা স্কোপাস থেকে নেয়া। স্কোপাসের যে সাইটেবল ডকুমেন্টস আছে বাংলাদেশ থেকে প্রকাশিত, এই প্রথম স্লাইডে আমরা সেই সংখ্যাটা দেখতে পাচ্ছি, এবং উনি 2018-র কথা বলছিলেন। 2018-তে ওই 1003 আমার মনে হয় ইটস কনসিস্টেন্ট, কিন্তু তারপরে কিন্তু এটাকে আমরা আরো খুবই দ্রুত বেগে এই প্রকাশনার সংখ্যা বাড়তে দেখছি। এখানে যে প্রকাশনাগুলোর কথা বলা হয়েছে বা এখানে যেগুলো এখানে দেখানো হচ্ছে, এগুলো সবই স্কোপাস জার্নালে প্রকাশিত প্রবন্ধ, এবং সংখ্যাটা প্রথমবারের মতো 2021 সালে এই পর্যন্ত আমরা যদি হিসাব করি তাহলে 10,000 ছাড়িয়েছে। আমি একটা জিনিস একটু বলি যে 1971 সালে আমাদের মুক্তি সংগ্রামের মাসে বছরে রাদার বাংলাদেশ থেকে স্কোপাস ইন্ডেক্স জার্নালে প্রকাশনা ছিল 5টি। তো ওভার দ্য টাইম দেখাই যাচ্ছে যে প্রকাশনার সংখ্যা বেশ ভালো বেড়েছে, এবং 10,000 প্রকাশনার যদি একটা আমরা বলি, উই হ্যাভ ক্রস দ্যাট। তো 21 সাল পর্যন্ত স্কোপাসের হিসাব অনুযায়ী 10,000 আমরা ছাড়িয়ে গেছি। এখন কথাটা হচ্ছে যে এই সংখ্যাটি দেখে বা এই ট্রেন্ডটা দেখে আমরা খুশি হব কিনা, আর খুশি যদি হই তাহলে কতটুকু খুশি হব, আর যদি খুশি না হই তাহলে আমাদের অপ্রাপ্তি কতটুকু এবং কোথায়। তো আমি বলবো ডেফিনেটলি গবেষণার ক্ষেত্র এবং ব্যাপ্তি ওভার দ্য ইয়ার্স, সেটা তো এই গ্রাফ থেকে বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি, বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর পরের স্লাইড গুলো দেখলে আমরা পুরো কনটেক্সটটা সম্পর্কে কিছুটা ধারণা করতে পারবো আর কি, বাড়লেও কিভাবে বেড়েছে, কেমন বেড়েছে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন গবেষণার কথা বলি, স্ট্যান্ডার্ড কিন্তু বৈশ্বিক স্ট্যান্ডার্ড, তার মানে সারা দুনিয়াতে কি হচ্ছে তার কনটেক্সটেই আমাদের হবে। আমাদের স্বাধীনতা প্রাপ্তির 50 বছর পার হলো। 50 বছর খুব কম সময় নয়। এই 50 বছর পৃথিবীতে কি হয়েছে, আমরা কি করেছি, সেগুলো একটা তুলনামূলক বিশ্লেষণ হলে আসলে বোঝা যাবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমি এর পরের স্লাইডে যাচ্ছি, পরের স্লাইড মানে পরের পেজে যাচ্ছি। এটা একেবারেই আজকে এই প্রীতমের এই ইভেন্টের আগে 1 ঘন্টায় বসে আমি এই এগুলো করেছি আর কি। এইখানে যেটা দেখানো সেটা হলো নাম্বার অফ পাবলিকেশনস। এর আগেও নাম্বার অফ পাবলিকেশনস ওভার দ্য ইয়ার্স ছিল 1971 থেকে 2021 পর্যন্ত। এটাও এক্স্যাক্টলি সেই একই প্লট, কিন্তু এইখানে বাংলাদেশের সাথে সাথে পাকিস্তান এবং ইন্ডিয়া এবং মালয়েশিয়াকে ইনক্লুড করা হয়েছে। এই দেশগুলোকে কেন ইনক্লুড করা হয়েছে আমি একটু বলি। যে পাকিস্তান এবং ইন্ডিয়াকে ইনক্লুড করা হয়েছে এই জন্য যে আমি যদি আজকে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট, ক্যাপিটা ইনকাম, জিডিপি পার ক্যাপিটা এগুলো যদি হিসাব, তাহলে ভারত এবং পাকিস্তানের সাথে আমাদের ওই সমস্ত দিক থেকে খুব একটা পার্থক্য নেই। মালয়েশিয়া একটা সময় আমরা যদি 71 থেকে হিসাব করি তাহলে মালয়েশিয়ার অবস্থা কিন্তু আমাদের মতোই ছিল, কিন্তু গত 2-3 দশকে মালয়েশিয়ার খুব দ্রুত উন্নতি হয়েছে, এবং সেটার একটা রিফ্লেকশন তাদের রিসার্চ, ইউনিভার্সিটি এডুকেশন, ওভারঅল এডুকেশনে সেটা একটা রিফ্লেকশন আছে আর কি। তো এইখানে যেটা দেখা যাচ্ছে, এই যে আমার কার্সারটাকে দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই যে টপ যে কার্ভ, এটা হচ্ছে ইন্ডিয়ার, এবং ইন্ডিয়ার পাবলিকেশন আমি যদি 2021 সালের কথা বলি তাহলে এটা কিন্তু 2 লাখ। বাংলাদেশে আমরা 10,000 ক্রস করেছি। সারপ্রাইজিংলি পাকিস্তান, যে দেশটি বিভিন্ন রকম টার্ময়েলের ভেতর দিয়ে গেছে এবং যেই দেশটি নিয়ে বহু রকমের কথাবার্তা চলে সঙ্গত কারণেই আর কি, তাদের পাবলিকেশন কিন্তু
10,000 যেখানে ক্রস করেছি সেখানে পাবলিকেশন স্কোপাস ইন্ডেক্স জার্নাল গুলোতে এটা অলমোস্ট 5,000, আমাদের প্রায় 3.5 গুণ। এবং মালয়েশিয়ার কথাও যদি বলি, মালয়েশিয়ার পাবলিকেশন ওই 35,000, 2 লাখ ক্রস করেছে। এখন এই ধরনের একটা 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 গ্রাফ আমি বলবো সামহাট মিসলিডিং, তার কারণ ইন্ডিয়ার জনসংখ্যা, মালয়েশিয়ার জনসংখ্যা, পাকিস্তান বাংলাদেশের জনসংখ্যা একই রকম নয়। ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তানের তুলনাটা এক অর্থে সঙ্গত এই জন্য, আসলে এই তিনটি দেশের কোনোটি আসলে শিক্ষা খাতে খুব বেশি যে ব্যয় করে এ কথা বলা যাবে না। ইন্ডিয়া মার্জিনালি না, বাই সাম মার্জিন বাংলাদেশ পাকিস্তানের তুলনায় ইন্ডিয়াতে শিক্ষা খাতে বিনিয়োগটা বেশি। বাংলাদেশ এবং শিক্ষা খাতে বিনিয়োগ অনেকটা কম্পারেবল। আর মালয়েশিয়ার ওই জিডিপি যদি আমরা ওই যে পার্সেন্টেজটা তারা শিক্ষায় ব্যয় করে সেটাকে যদি ধরি, তাহলে আমাদের তুলনায়, ইন্ডিয়ার তুলনায় অনেক বেশি তারা ব্যয় করে। তো এইটাকে আমি একটু কি বলে নরমালাইজ করার চেষ্টা হলো জনসংখ্যা দিয়ে, এবং আমি মিলিয়নে যাইনি, আমি মিলিয়নে গেলে সংখ্যাটা গেছি। বাংলাদেশের 17 কোটি, পাকিস্তানের 21 কোটি, ইন্ডিয়ার প্রায় 130 কোটি, মালয়েশিয়ার 3.5 কোটি। সেইটা দিয়ে যদি আমরা এই চার্টটা মানে রিড্র করি, রিপ্লট করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমি সেই প্লটে যাচ্ছি। এইখানে খুব একটা মজার হয়ে গেছে। এখানে পাবলিকেশন পার ক্রোর পপুলেশন, প্রতি 1 কোটিতে পাবলিকেশন হয়েছে। এগেইন ওই যেটা বলছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তান, ইন্ডিয়া আমরা একই রকম ইকোনমিক ইয়ার ভিতরে এই মুহূর্তে আছি, যে শিক্ষা খাতে ব্যয় তারতম্য আছে, কিন্তু সেই তারতম্যটা হিউজ কোনো তারতম্য না। এখানে আবারও বাংলাদেশের তুলনায় পাকিস্তান এবং ইন্ডিয়া অলমোস্ট প্রোডাক্টিভিটির তুলনায় 4 থেকে 5 গুণ প্রোডাক্টিভ। এবং আরেকটা মজার জিনিস দেখা যাচ্ছে যে এই ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু ওই পার পপুলেশন দিয়ে যদি পাবলিকেশন নাম্বারটাকে ভাগ করা যায়, তাহলে ভেরি ক্লোজ টুগেদার। এটা আমার জন্য একটা মস্ত বড় সারপ্রাইজ ছিল, আমার নিজের জন্য, বিকজ আই এক্সপেক্টেড ইন্ডিয়া টু বি হিয়ার দেন, মানে এই মুহূর্তে যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে। বাট ইট হ্যাপেন্স টু বি এই দুটি দেশ মোটামুটি দে আর ভেরি ক্লোজ নাও এই দিক থেকে। কিন্তু মালয়েশিয়া, যেটা এর আগের প্লটে এই জায়গাতে ছিল, সেটাকে কিন্তু ওই যে যদি আমি ওই পাবলিকেশন ওভার পার ক্রোর পপুলেশনে নিয়ে যাই, তাহলে মালয়েশিয়া কিন্তু অনেক অনেক এগিয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে মালয়েশিয়ার যে এগিয়ে যাওয়াটা, এটাকে যদি আমরা দেখি অনসেট এরকম 90-এর দশকের একটা মাঝামাঝি সময় থেকে এইটা কিন্তু ওই ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে একেবারে অন্য রাস্তায় এটা যাত্রা শুরু করেছে। তাহলে এটা যেটা হয়েছে, ডেফিনেটলি এটা একটা পলিসি এবং ভিশন, এবং বিশ্ববিদ্যালয় এবং যে রিসার্চ ইনস্টিটিউশন গুলো আছে, নিশ্চিত কিছু পরিকল্পনা, বিনিয়োগের একটা সুফল তারা ভীষণভাবে পাচ্ছে, যে কারণে মালয়েশিয়ার এখনকার এই স্কেলে যদি আমরা দেখি, স্কেলে মালয়েশিয়ার অবস্থান এই সমস্ত দেশগুলোর তুলনায় এখন 5-6 গুণ বেশি তারা রিসার্চ প্রোডাক্টিভিটি দেখাচ্ছে আর কি। এর পরের যে প্লটটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই মালয়েশিয়া দেখাই এই আমাদের স্কেল থেকে তারা অনেক বাইরে চলে গেছে ইন টার্মস অফ অ্যাক্টিভিটি। এর পরের প্লটে আমরা মালয়েশিয়াকে যদি বাদ দিই, তাহলে সিচুয়েশনটা বোঝা যাবে। এই একই প্লট, এবং সেখানে মালয়েশিয়াকে বাদ দেওয়া হয়েছে পাবলিকেশনের সংখ্যা ডিভাইডেড বাই পার ক্রোর, ডিভাইডেড বাই ক্রোর পপুলেশন। এটা হচ্ছে ওভার দ্য ইয়ার। এখানে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ বাড়ছে, ডেফিনেটলি ইট ইজ ইনক্রিজিং, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যদি আমরা করি, তাহলে কিন্তু আমার চোখে অন্তত বলবো, এই দেশের একজন নাগরিক হিসেবে আমরা উই হ্যাভ ফার টু গো। আমি একটু বলবো যে আমার নিজের কি ধারণা যে কেন এই ঘটনাগুলো ঘটছে। ভারত এবং পাকিস্তান তারা আমাদেরকে ছাড়িয়ে চলে গেছে, অনেকখানি চলে গেছে। হ্যাঁ, আমরা স্বাধীন হয়েছি অনেক পরে, কিন্তু একটা মজার জিনিস আমি বলবো যে এই যে ভারত আসলে শুরু থেকেই আমাদের চেয়ে এগিয়ে ছিল। একটা পর্যায়ে 80 পর্যন্ত দেখি, 80-র
সহজে পর্যন্ত দেখি, বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে কিন্তু খুব বেশি পার্থক্য না। দেন এগেইন পাকিস্তান একটা ওই বাইফার্কেশনের মতো তারা আর একটা ব্রাঞ্চে চলে গেছে এবং তাদের খুব দ্রুত আর এটার প্রবৃদ্ধি হচ্ছে। এটা তো এটা কেন হচ্ছে এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আমরা মানে এই সমস্ত রাষ্ট্র পারলে আমি আমার আমার দেশ কেন পারবে না? আমি তো আসলে মনে করি যে সুষ্ঠু পরিকল্পনা, বিনিয়োগ এবং ব্যাপারে একটা নজরদারি ইনসেন্টিভ থাকলে আমাদের না পারার কোনো কারণ নেই আর কি। এই তিনটা কার্ভকে দেখতে বেশ তিন রকম লাগলেও খুব মজার একটা ঘটনা ঘটেছে এখানে। যেহেতু পদার্থবিজ্ঞানের আমার ধারণা ছাত্র আমার সহকর্মীরা আছেন, প্লাস বিজ্ঞানের অন্যান্য বিষয়ের যারা লেখাপড়া করেন তারা আছেন, আমি শেষ যে প্লটটা দেখাবো তারপরে আমি আমার দু একটা কথা বলবো। সেই শেষ প্লটটা আমি সিম্পলি নিজের ইন্টারেস্ট থেকে করেছি আর কি। সেটা হচ্ছে যে আমি লগ স্কেলে প্লট করি। আমি যদি লগ স্কেলে প্লট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হাতে টানা কাইন্ড অফ লিস্ট স্কয়ার লিনিয়ার ফিট। বাংলাদেশের পাবলিকেশন, পাকিস্তানের পাবলিকেশন, ইন্ডিয়ার পাবলিকেশন, এটা হচ্ছে ওই যে ডিভাইডেড বাই ক্রোর পপুলেশন। আর এটাকে যদি লগ স্কেলে প্লট করি আর এদিকে যদি টাইমটাকে প্লট করা হয় ইয়ার, দেন ইউ ক্যান সি কাইন্ড অফ লিনিয়ার বিহেভিয়ার। বাংলাদেশের এই যে রেড ডটেড লাইনটা দেখা যাচ্ছে, পাকিস্তানের এই ব্লু লাইনটা দেখা যাচ্ছে, ইন্ডিয়ার এই গ্রিন ডটেড লাইনটা দেখা যাচ্ছে যে এই যে স্ট্রেট লাইন যেটা আঁকা হয়েছে এখানে ইন্ডিয়ার জন্য যে ডটেড লাইনটা আঁকা হয়েছে এটা স্লোপটা কিছুটা দুর্বল। পাকিস্তানের স্লোপটা স্ট্রঙ্গার, বাংলাদেশের যে স্লোপ সেটা ইন্ডিয়ার চেয়ে স্ট্রঙ্গার। এর কারণ আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ইন্ডিয়ার একটা ম্যাচিউর রিসার্চ কালচার অর দ্য রিসার্চ কালচার যেটা তৈরি হয়েছে সেটা একটা ম্যাচুরিটির দিকে চলে যাচ্ছে। ম্যাচুরিটি গেলে হয় কি যে ইস্টটা কিছুটা গ্র্যাজুয়াল হয়ে যায়। যার উন্নতি খুব কম হয়েছে সে দ্রুত ফার্দার উন্নতি করতে পারে, কিন্তু যে উন্নতির একটা ম্যাচিউরড লেভেল প্রায় অ্যাপ্রোচ করছে তার পক্ষে ফার্দার উন্নতি করাটা কঠিন। এই যে স্ট্রেট লাইন, ইট শোজ এ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলবো। সেটা হচ্ছে যে এই যে রিসার্চ এটা কালচার এবং ট্র্যাডিশনের ব্যাপার। ইন দ্যাট সেন্স এটা কিন্তু একটা সোশ্যাল অ্যাসপেক্ট আছে। যেই সমস্ত কালেকটিভ সোশ্যাল অ্যাসপেক্টে, এটা শুধু রিসার্চ না, যেই সমস্ত ব্যাপারে মানবিক কর্ম যেগুলোর এই ধরনের সোশ্যাল অ্যাসপেক্ট থাকে সেগুলো এই ধরনের পাওয়ার ল ফলো করে। এই যে স্ট্রেট লাইনটা আছে, এই লাইনের যে স্লোপ আছে সেই স্লোপটাই আমাকে পাওয়ার এক্সপোনেন্ট দিতে পারে। সেই পাওয়ার এক্সপোনেন্ট ফলো করেই যেন আজ এই 51 বছর ধরে এই তিনটি রাষ্ট্রের গবেষণার আউটপুটটা সময়ের সাথে সাথে ভ্যারি করছে। আমার কাছে এটা খুব মজার মনে হয় আর কি, যে এরকম বহু ঘটনা ঘটে which follows the power law, এবং এই পাওয়ার ল এইভাবে কেন ফলো করে সেটাই আলোচনার বিষয় এবং খুবই ইন্টারেস্টিং একটা গবেষণার বিষয়, যে কোন কোন প্যারামিটার gives you this kind of power law। যে আমার একটা y আছে which varies with x to the power some exponent। এটা আমাকে খুব ইন্টারেস্ট করে আর কি। তো সেই জন্য এটাকে আমি প্লট করেছি। ইট শোজ দ্য স্লোপ এবং ওই এক্সপোনেন্টটা কি করে বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা হয় এটা এখান থেকে দেখা যায়। তো আমার মনে হয় যে আমি যেটুকু সামারাইজ চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অফকোর্স আমি যদি এই কার্ভে তাকাই, আই বিকাম ভেরি হ্যাপি। রিয়েলি বাংলাদেশের রিসার্চ আউটপুট এবং সিগনিফিকেন্টলি বাড়ছে। প্রতি বছরই এটা খুব দ্রুতই বাড়ছে। কিন্তু আমি যদি আমার প্রতিবেশী দেশগুলোর কনটেক্সটে চিন্তা করি তখন দেখা যায় যে আসলে এই যে আউটপুটের যে জায়গাটা সেই জায়গাটায় একটা অ্যাকসেপ্টেবল এতে আমাদের আরো অনেক কাজ করতে হবে এবং এই সুযোগ আছে। বরং আমাদের এই প্রশ্ন করাটা অসঙ্গত হবে না যে আমরা যে পিছিয়ে আছি ভারত পাকিস্তানের তুলনায়। এটাকে জনসংখ্যা দিয়ে কাইন্ড অফ নর্মালাইজ করা হয়েছে। নর্মালাইজ শব্দটা ঠিক না, জনসংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে। যখন ভাগ করা হয়েছে এই যে পিছিয়ে আছি, এই পিছিয়ে থাকার কারণটা কি, এই কারণটা আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি। আমার যেটা মনে হয়, আমি এই মুহূর্তে স্টপ শেয়ার করি আর কি। প্রীতম, আমি কি শেয়ার স্টপ করতে পারি?
জি স্যার, না আমি সরাই দিচ্ছি স্ক্রিন থেকে। আচ্ছা প্লিজ একটু যদি সরিয়ে দাও। ওকে। আমার যে জিনিসগুলো আমার একটু মনে হয় সেটা একটু বলি, আমি বলে ছেড়ে দেবো আর কি, খুব বেশি সময় নেব না। কেন এরকম হচ্ছে আমি স্টপ করছি, করব। ঠিক আছে, আমি সরিয়ে দিয়েছি স্যার স্ক্রিন থেকে, সমস্যা নেই, আপনি কথা বলুন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি, যেটা ডক্টর প্রদীপ আসলে পয়েন্ট করেছেন, আমি সবসময় মনে করি রিসার্চটা কালচার এবং ট্রেন্ড একটা ব্যাপার আর কি। এই ধরনের একটা পরিস্থিতি যদি সৃষ্টি না করা যায় যেখানে রিসার্চকে মানুষ চেরিশ করে, সম ভ্যালু আছে, সেই ভ্যালুটা যদি ক্রিয়েট না করা যায় তাহলে আসলে রিসার্চে মানুষ উৎসাহিত হয় না। ফর সাম রিজন আমরা কথা বলতে অসম্ভব ভালোবাসি, কিন্তু আমরা আসলে জ্ঞান ভিত্তিক সমাজ, যেটা আমরা বারবার বলি, বিজ্ঞান মনস্কতার কথা আমরা বারবার বলি, রাইট? আমার হয়তো একটা নেগেটিভ এই শব্দগুলোর অর্থ আমরা বুঝি কিনা আমার প্রায় সন্দেহ হয়। আমরা ছাত্রছাত্রীদের কোনো অবস্থাতেই আসলে দোষারোপ করতে পারি না। তারা যেটা দেখে, আমরা স্বাধীনতার 50 বছর এমন একটা সমাজ তৈরি করেছি যেই সমাজে বিদ্যা, জ্ঞান, গবেষণা আসলে খুব মূল্যবান বস্তু বলে বিবেচিত হয় না। এখন যেটা হয় যে কমন পিপল যেটা দেখে, সাধারণ মানুষ যেটা দেখে, তারা দেখে যে কোন জিনিসটাকে সমাজ এবং রাষ্ট্র মূল্য দেয়। যেই জিনিসটিকে সমাজ এবং মূল্য দেয় তাদের কাছে সেটি আকর্ষণীয় বলে মনে হয়। তো আপনার দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রশ্ন তো জাগতেই পারে যে রাত জেগে গবেষণা করে তুমি কি করবে? এর বদলে তুমি যদি ক্যাডারে তুমি নাম লেখাতে পারো, দেন ইউ উইল গেট দিস এন্ড দ্যাট। তোমার এই নিরাপত্তা হবে, সেই নিরাপত্তা হবে। এবং যেখানে জ্ঞানের অভাব, এই অভাবটা কিন্তু অন্য জিনিস পূরণ করে, সেটা হচ্ছে দাপট। তোমার এমন একটা চাকরি যদি থাকে যেখানে দাপট আছে, তাহলে ইউ ইউ ফিল গুড। কি কে যাচ্ছে তুমি কি জানো, তুমি কি বোঝো, কেমন মানুষ, এটা তো কেউ জানতে চাচ্ছে না। দেখতে চাচ্ছে যে তোমার পিছনে কেউ লাঠি নিয়ে ঘোরে। তুমি যখন গাড়ি থেকে নামো তখন গেটটা কেউ খুলে দেয় কিনা, তুমি যখন কোথাও যাও তোমার পিছন পিছন দুজন লোক হাঁটে কিনা, অল দোজ ইম্পর্টেন্ট। তাহলে এটা আমি বলবো যে বেসিক্যালি সুশিক্ষার একটা অভাব, সেটা রিফ্লেকশন এই রিসার্চ এবং আমাদের জানাশোনার ভিতরে সেটা ভীষণভাবে চলে এসছে আর কি। এর কি আমাদের সমাজ তৈরি করার জন্য কথা কি শোনা যাচ্ছে? একটু সমস্যা হচ্ছে স্যার, নেটওয়ার্কের একটু। নেটওয়ার্কে একটু সমস্যা মনে হচ্ছে। স্যারের শেষের দিকে শব্দগুলি শুনতে পাইনি। জি স্যার। আচ্ছা স্যার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা ওয়েট করব। আমাদের মাঝে আমাদের বিশেষ অতিথি ডক্টর সুলতানা নাহার ম্যাডাম উপস্থিত আছেন। তো আমরা এখন আগে দেখি, স্যার মনে হয় আবার সংযুক্ত হয়েছেন। জি, আমাকে কি শোনা যাচ্ছে এখন? আই এম সরি। স্যার এবার হ্যাঁ, এবার না না, এবার clear শোনা যায়। আমি অত্যন্ত দুঃখিত আর কি, এই নেটওয়ার্কের একটা প্রবলেম হতে। তো আমার আসলে ছিল, আমি মোটামুটি বলে ফেলেছি। একটা একটা পয়েন্ট একটু বলি, যে দেশগুলোর সাথে তুলনা করা হলো, একটা প্রশ্ন আছে যে সেটা হচ্ছে যে আমরা যে রিসার্চ করি, আমাদের যে আউটপুট, আসলে আমাদের রিসার্চের কোয়ালিটিটা কেমন? এটা একটা মস্ত বড় প্রশ্ন, যে সংখ্যা বাড়াটাই কি আসলে কোয়ালিটির নির্দেশক কি? তো এটা নিয়ে আমি একটা জিনিস দিই, এবং এখানে আমি একটু আশ্চর্যই হয়েছি আর কি। আমাদের কোয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন আছে আর কি, কিন্তু আমি যেটা দেখলাম এসজেআর, ওই সায়েন্টিফিক জার্নাল, এসজেআরই তো বোধহয় বলে, আমি এনিওয়ে, সেখানে যেটা আছে সেটা হলো সাইটেবল ডকুমেন্ট গুলোর অ্যাভারেজ নাম্বার অফ সাইটেশনস। তো বাংলাদেশ থেকে যেই সায়েন্টিফিক জার্নাল রেকর্ড বোধহয় এসজেআর, তো সেইখানে যেটা দেখলাম সেটা হলো বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া অন এভারেজ আমাদের পেপারগুলো আমরা যে পাবলিশ করি ইন্ডেক্স জার্নালগুলোতে, স্কোপাস ইন্ডেক্স জার্নালগুলোতে,
সেগুলো অ্যারাউন্ড 10 সেশন তাদের লাইফ টাইমে অ্যাচিভ করে। তো এই দিক থেকে আমি বলবো যে খুব যে ডিসকারেজড হওয়ার মতো ঘটনা তা না। সেটা হচ্ছে যে এই যে আমাদের দেশের পেপারগুলো যেভাবে সাইটেড হয়, ভারত এবং পাকিস্তান থেকে প্রকাশিত পেপারগুলো ওই একইভাবে সাইটেড হয়। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত পেপারগুলো অনেক বেশি সাইটেড হয়, অফকোর্স সেগুলোর কোয়ালিটি অনেক বেশি। কিন্তু ভারত বা পাকিস্তানের কনটেক্সটে যদি আমরা তুলনা করি, আমাদের পেপারের কোয়ালিটি ভারত বা পাকিস্তানের তুলনায় যে খুব পিছিয়ে আছে সেটা বোধহয় বলা যাবে না। তো ইন দ্যাট আমি খুব আনহ্যাপি নই, তার কারণ যেটা ভারত একটা বিশাল দেশ এবং তাদের কিন্তু স্ট্রং একটা রিসার্চ যে ট্র্যাডিশন দাঁড়িয়ে গেছে। ভারতে যেটা হয়েছে, ভারতের স্পেকট্রামটা খুব চওড়া, অসম্ভব ভালো কোয়ালিটির পেপার যেমন হয় ভারত থেকে, আবার রিয়েলি রিয়েলি খুবই একেবারে মানে যেগুলোকে একেবারেই ভালো বলা চলে না সেরকমও হয়। কিন্তু সব মিলে অন অ্যাভারেজ ভারতের পেপারের কোয়ালিটি, পাকিস্তানের পেপারের কোয়ালিটি এবং বাংলাদেশের কোয়ালিটি দে আর কম্পারেবল আর কি। তো ওই দিক থেকে আমি খুব খারাপ ফিল করছি না। কিন্তু পাকিস্তানের তুলনায় আমরা 3 গুণ পিছিয়ে থাকবো বা তার চেয়ে বেশি পিছিয়ে থাকবো, ইট হার্টস মি আর কি। তো এই অনেক কথা বললাম, আমি আমার সবাইকে ধন্যবাদ আর কি। ধন্যবাদ স্যার, অসাধারণ একটা বক্তব্য আমরা শুনলাম। আমরা এখন আমাদের বিশেষ অতিথি, আমরা আসলে দুঃখিত, আমাদের আরো 2জন অতিথি ছিল বক্তা, তারা আসলে ঢাকার বাইরে থাকায় তারা সংযুক্ত হতে ব্যর্থ হচ্ছে। তো আমরা এখন আমাদের বিশেষ অতিথি ডক্টর সুলতানা নাহার ম্যাডাম, ম্যাডাম ইউএসএ থেকে সংযুক্ত, ম্যাডামের কাছে যাব। ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং অনেক ভোরে আপনি, আপনার এখন অনেক সকাল, আমরা যখন শুরু করি আপনি ধৈর্য ধরে আমাদের সাথে আছেন, তার জন্য আমরা সত্যি সবাই কৃতজ্ঞ। Thank you. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। And I'd like to say a happy Victory Day to everyone. It's our Victory Day and everyone is happy. Kintu eki time we are discussing something we need, which is part of our advancement, life, science and education, research. These are like part of our life. So before that, I like to say one thing that এটা প্রীতম বলছে, এটা আমরা ডেডিকেট করছি যারা এই দেশে বাংলাদেশের জন্য যারা লাইফ স্যাক্রিফাইস করেছে তাদেরকে ডেডিকেট করেছে। সো আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই রেসপেক্ট ফর অল অফ দেম, অ্যান্ড আমি দোয়া করি আল্লাহ যেন যারা মারা গেছেন, যেহেতু ওরা সবাই শহীদ, উই নো দ্যাট ওরা সবাই বেহেশতে যাবে, কিন্তু আমরা দোয়া করছি যেন আল্লাহ ওনাদেরকে ব্লেস করেন এবং বেহেশতের সবচেয়ে উঁচু জায়গা রাখেন। এবং আরো দোয়া করি যেন ওনাদের ফ্যামিলিস যারা ওনাদের সাথে ছিল, যেন ওনাদেরকেও আমরা উই গিভ ক্রেডিট বিকজ দে সাপোর্টেড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, সো উই just give the credit to them and pray all the best for all of them also. So I just want to Pritama Borapar, আমি যখন চিন্তা করছি, I just want to say something personal. Okay, it's regarding Tajuddin Ahmed. He was my uncle. উনি কিছু দু একটা কথা ওনার সম্পর্কে বলতে চাই, বিকজ ওনার কথা সাধারণত কম বলা হয়। এবং কলম্বাসে একটা ভিক্টোরি ডে সেলিব্রেশন হয়েছিল, ওখানে যে স্পন্সর যে she herself didn't know much about him. So I thought আমি কিছু বলবো। তো ওনার he was extremely smart person. আমি বলতে চাই তাজউদ্দিন আহমেদ ওনার যে কন্ট্রিবিউশন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্সের জন্য, তুমি যদি পড়ো যে বাংলাদেশ যখন 24 মার্চ থেকে উনি যেভাবে অর্গানাইজ করেছেন টিম, লোকজনকে কালেক্টেড অল দ্য পিপল, তারপর উনি কিভাবে ইন্ডিয়ার সাথে উনি নেগোশিয়েট করলেন, হেল্প চাইলেন, কেন উনি ক্যাবিনেট ফর্ম করছেন, যাতে ক্যাবিনেট হলে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন পাওয়া যায়, হেল্প পাওয়া যায়, উনি যেভাবে প্রগ্রেস করে বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্স আনাছেন, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি অ্যাডমিরেবল। এবং সামডে আই হোপ there is a movie about it, not only a documentary, whatever he did, a lot of
things he did. So ওনার just দুটো কথা বলতে চাই. So আমার আম্মার ফ্যামিলি, উনি মামা হন, তো আমার ফ্যামিলির অনেক ভাই বোনরা সব ইটস এ জয়েন্ট ফ্যামিলি, তো ওনারা একসাথে খেলতেন. সো আম্মা বলছেন, সো ওয়ান ডে দে ওয়ার অল, শি ওয়াজ রানিং, আমার আম্মা রান করছে, আর পাশে একটা পুকুর, ওই পুকুরের মধ্যে একটা লাশ পড়ে আছে, ডেড বডি ফর ফিউ ডেজ. কিন্তু কুসংস্কার, ওই জন্য কেউ ডেড বডিটাকে উঠে ওটাকে কবর দিতে চাচ্ছে না, ভয়. তো আম্মা বললো আমি দৌড় দিচ্ছি, তখন দেখলাম তাজদা, মানে ওনাকে তাজদা ডাকতে আম্মা, উনি ওনার ক্লাস 8-এ পড়তেন, উনি বই নিয়ে আর পায়জামা পাঞ্জাবি পরে স্কুলে যাচ্ছেন. সো তখনই পুকুরে ডেড বডি দেখে তা উনি দাঁড়ালেন, তারপর আম্মাকে ডাকলেন. আমার আম্মার নাম শামসুন নাহার, বলে শামসু তুই আমার বইগুলি ধরে, তারপর আম্মা বললো যে আমি ধরে আসি. উনি করলেন কি, ওনার পায়জামা ফোল্ড করে তারপর উনি পানিতে নেমে গেলেন. পানিতে নেমে দেন এই বডিটাকে উনি উঠে আস্তে আস্তে নিয়ে আসলেন, যেটা গন্ধ, মানে ওল্ড, মানে বডি, ডেড বডি, উনি ওটা উপরে এনে দেন উনি ওটার জানাজা করে ওটাকে কবর দিছিলেন. সো আমার মেমোরি বলছে যে লোক, যে একটা ইয়াং ছেলে এটা করতে পারে, হি ইজ নট অ্যান অর্ডিনারি ম্যান. So she always had a lot of respect for him. এবং he was also very fond of my mother. উনি এক টাইমে উনি অনেক ট্রাভেল করছেন, এবং ওই ট্রাভেলের সময় উনি হোটেলে থেকে অনেক সময় চিঠি লিখতেন, এবং উনি অনেক আমার আম্মাকে অনেক সময় চিঠি পাঠাইতেন হোটেলের নোটবুক থেকে. So I have some of those letters. তো ওই লেটারগুলো দেখে আমার আম্মারও একটা হ্যাবিট হয়ে গেছিল, আর উনি যেখানে হোটেলে থাকতেন ওই হোটেলের প্যাড, বলতে ওই হোটেলের প্যাড দিয়ে উনি একটা চিঠি লিখবেন ওরকম. সো দিস ইজ ওয়ান থিং. এবং আমি কয়েকটা চিঠি ওনার পড়েছি, অনেক পুরনো, মানে হি হ্যাড সো মাচ অবজারভেন্ট আইস, নলেজ, ক্যাপ্টার ক্যাপাবিলিটি. It was wonderful. আরেকটা বলবো, he was extremely smart and very organized. He even wrote poems. So আমার আব্বা যখন ইউনিভার্সিটি পড়েন ঢাকা ইউনিভার্সিটিতে, উনিও আসছেন, কিন্তু উনি আমার আব্বার বেশ ছোট, কিন্তু আমার আব্বা একটু লেটে ইউনিভার্সিটি এন্টার করেন, বিকজ হি ওয়েন্ট টু ডিফারেন্ট স্কুল, ইসলামিক স্কুল. তো ওখানে আব্বা কিছুদিন পলিটিক্স করেন, মুসলমান ছেলে স্টুডেন্ট কম ছিল, সো হি বিকাম লিডার ভেরি কুইকলি, মুসলিম স্টুডেন্ট ফ্রন্টে. Then there was an offer, to become student front leader then, but he was not interested, so he nominated Tajuddin Ahmed. Then he became involved, but even before that he was already involved with politics, মানে দেশের জন্য কিছু করা. আমি যতদূর জানি, he met someone who influenced him a lot, and he wanted to do a lot of things for people. So sometime ওনার পড়াশোনা থেকে উনি বের হয়ে ওই মানুষদের হেল্প করতেন. সো একবার এটা আমি শুনেছি যে আমার আব্বা, ওনার পরীক্ষা হবে, সো ওনার বই আছে, তো আব্বা জিজ্ঞেস করছে উনি পড়াশোনা, মানে হাউ মাচ মানে হি প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম. সো আব্বা ওনাকে টেস্ট করছেন, বইটা খুলে আব্বা মনে হচ্ছে যেন হি ডিড নট টাচ দ্য বুক, কিন্তু উনি যে জায়গা থেকে উনি যতগুলি কোশ্চেন করছেন, হি অলরেডি রেড and he already knew everything about it. And উনি ম্যাট্রিকে স্ট্যান্ড করা, ইন্টারমিডিয়েট মানে প্রাইভেট দিয়েছেন, সেখান থেকেও তিনি স্ট্যান্ড করছেন, ঢাকা ইউনিভার্সিটিতেও মানে হি গট অনার্স. সো হি ওয়াজ an extremely smart person. Not only that, he used to deal with camera. There are a lot of things about him which showed he was not an ordinary man. He was an extraordinary man in many respects. And the way he organized the independence for Bangladesh for 9 months, উনি যেভাবে organize করে lead করছেন, it shows his capability to lead things. At the same time, when he was not after the power, he became the first prime minister, but he did not remain as prime minister. যখন শেখ মুজিব বাংলাদেশে আসেন, তখন উনি পাওয়ারটা দিয়ে দেন. Okay, so this is something I just want to mention. I don't think anybody knows about these things about Taj Mama. He was very involved. So উনি যখন পরে ইনভলভ হয়ে যান, আমাদের
ফ্যামিলির সাথে কানেকশন কম হয়ে যায়, কিন্তু হি ইউজ টু কল, এবং কল করে সবার খোঁজ নিতেন। ওইটু কি বলবো, ওনার দেন ওনার ছেলেমেয়েরাও, মানে উই জাস্ট মুভ ফার অ্যাপার্ট, but still now we have a lot of good memories and discussion about him. And আমি দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশতে নেন। ওনাকেও তো শুট করা হয়েছে। স্ট্রেঞ্জলি বাংলাদেশের মানুষ, শুধু উনি না, ওনার সাথে যে তিন চারজন মানুষ যারা অ্যাকচুয়ালি ডেডিকেটেড দেয়ার লাইফ টু ব্রিং দ্য ইন্ডিপেন্ডেন্স ফর বাংলাদেশ, তাদের সবাইকে শুট করে মারা হয়েছে। দিস ইজ ইনসাল্ট, দিস ইজ সামথিং শেম অন আস, দ্যাট যারা আমাদের জন্য ইন্ডিপেন্ডেন্স আনলো তাদেরকে আমরা শুট করে we just kill them. It is something, very, very dark and black spot on the history of Bangladesh from outsiders' point of view. Orai bolbe je what kind of people you are, you don't respect your own leaders. Okay, so with that, now I want to talk a little bit about science. And this word STEM, আগে আমরা সবসময় সায়েন্স বলতাম, কিন্তু STEM started maybe about 10-15 years ago. এই দেশেও STEM অনেকে জানতো না। আমার অফিসে কেমিস্ট্রির একটা ছেলে, so we are talking and I'm just বলছি STEM program এরকম, তো সে শুনে যাচ্ছে। After some time আমি জিজ্ঞেস করছি, you know what STEM is, right? Then he told me, you mean the stem cell? So I said, no, it's not the stem cell. It's the four subjects, science, technology, all together. Well, engineering, mathematics. So STEM is extremely important. And for advancement, we need STEM. We need more people in STEM. আমাদের অ্যাডভান্সমেন্টে যত লোক, কিন্তু সেই তুলনায় আমাদের লোক কম। Not only in the US, বাংলাদেশে তো আরো কম। And Bangladesh, many components I noticed, because I've been working with Bangladesh intensively for a long time, but still it is not, I know everything that Saleh bollo, Professor Saleh naki ja bollo, even Professor Pradeep Dev ja, it seems like he's also in touch. He knows, he put his ideas, what we can do. I like those ideas. So but I'm also very much involved because I have a lot of programs in Bangladesh, and all are related to STEM, except in a school. Even in schools, I have separate program, jara teacher, student in science and mathematics and other subjects. So this is a necessity for us, and we need to take STEM as part of us. Bangladesh joto smart chelemen, a large fraction, they like to go to business. That what I found in my family members, relatives in Bangladesh, because it is easy to get a job in the bank or financial companies. But why not engineering? Why not science? When science kore ki hobe, oita to kono job nai. Well, it is nice, kintu still it doesn't mean we should not take science. We have to take science, because without science we cannot make progress. And এটার জন্য we have to encourage বাংলাদেশের পার্সপেক্টিভটা, যেটা প্রদীপ বলছে, নাম ধরেই বলছি প্রদীপ তোমাকে, যে environment is not there. So you praised Saleh a lot because he has a lot of publication. He's amazing number of publications. But we have to create, even the environment, so we have to make effort to create that environment, to encourage students, people, everyone to science, even though we earn a small amount of money, still it is needed, because it is essential for advancement. We can learn, teaching is good because it forms the foundation, but it does not bring the advancement. Foundation is needed to go up. So teaching is extremely important, but after that we have to be creative. And this is the point I found যখন I studied in Bangladesh 1995, started in a research program, because I was surprised. I thought Dhaka University is known to everyone. So if I said I came from Dhaka University, there are many people, you'll be surprised, they didn't know Dhaka University, where is that one? So because without research, no university will be known. You can be best in teaching, learning things is good,
but without research, nobody will know you, because that is the way to interact. And interaction is very important. So this is one thing I'm trying, bring more people to American Physical Society, more interaction. Interaction is extremely important. You can do things in isolation, like playing together separately, and advancement is very slow. But if you join together, it's like a symphony. You can make a good project or good progress. So interaction very important. I would like all physics department, not similar in other departments, have a student society, so that you can get some money from APS, American Physical Society, or you can do some more research. There are grants available that you can apply to come to US for $2,000, that kind of things. That is one thing. And also Europe, everywhere you can get the opportunity, you should apply, and there should be a lot of advertisement that there are opportunities available, which nowadays Facebook is there. So jara ekhane shunche jara, tara ami bolbo jodi kono opportunity, if you find out, always advertise it in the Facebook or whatever media you can think people will read, because opportunity is needed. And a lot of people don't know that Bangladesh থেকে even high school students US আনা হয়. How many people know it? Maybe just selected a relative somehow, they know somebody is working, probably embassy or something. But there are opportunities, and they should be advertised very much. And other thing is that we are also trying to make this. We have named it frontiers of physics. In the frontiers of physics, we're trying to collect the people from outside, so that they can connect to Bangladesh physicists and we can do something together. So we are trying to get some program with NIST. NIST is the National Institute of Standards and Technology, and and it is also part of these frontiers of physics. So, but then we found money. Bangladesh does not have even an agreement with US State Department to get the fund for physics programs. So I was told that maybe I can write something and submit it so that it can go to the ministry. So Mesbauddin sir will take it to the ministry and get some approval. So there is a lack of campaign. Go to India. I go to India. There are programs in India, and largely they are all supported by US. So my brother sometimes asks, you go for India, why you don't go for Bangladesh? They said, Bangladesh doesn't get this money. India knows how to lobby their programs. They can collect money. They can create things. Why Bangladesh government or Bangladesh doesn't do that? They have to create programs or connect to lobby things, that we need this. US Department of State is willing to give money to Bangladesh cause. So anything they want, but you have to present what you need. Without presentation, they will not just come, hey, take this money, what do you want to do? But you have to tell that we want to do this. We don't have knowledge, train us. Okay, give them money so that our students can be trained, or give them money so we can have some joint collaboration. India, see, I held 9 workshops in India. 9 workshops. What was the purpose? Encourage the minorities and disadvantaged females to come to take STEM as their field and come to US for higher degrees. And who supported all these 9 workshops and going there? US Department of State did that. But why can't Bangladesh lobby? The government has to be a little bit too open, learn how to interact with those. Not only that, and Australia will be willing to do, I'm pretty sure. And I was talking with my nephew. He has a program in Bangladesh, but he also lives here, because he has, his wife lives here. Okay, his name is Ezaz Ahmed, or Bangladesh program. He got $4 million from Belgium king
So how did he get the $4 million? He said, I presented now because they are willing to help Bangladesh. The program was this $1 million to help Bangladesh people who are not getting any jobs, like, vocational training or something. You can train them so that they can find some kind of job. So this kind of help, and it was, how did they manage to get the money? Because it was Azaz who made the case. And the king, he used some connection to reach the king and make the case. So he got the money. He's trying, but he doesn't get the money from Bangladesh government. He brings money to Bangladesh. He got money from MIT because he applied, to have some leadership program. So he instituted that leadership program in Bangladesh. So he went to, this COP26, the climate change. Bangladesh is a victim of climate change. It is sinking. Even though, a lot of silt is filling it up, but overall, Bangladesh will be under the water when the level will be rising because of climate change. So Bangladesh, it has large population. That's the strength of Bangladesh. Population means strength. Population means brains. You have so many brains in Bangladesh. You can use them to do things. And Bangladesh, so he is going there to get something for Bangladesh. So why he has to do it alone? Bangladesh government itself can send a team, makes the case. This is weird. They know the case, but you have to lobby for money, lobby for projects that will give us help us. We want to be involved to do this. This kind of thing have to be done in Bangladesh, and for that, you need science or science project. You need to bring all of them, learn things from others. India has a lot of projects. So I was working with Education USA, one program. So this program, she was probably in charge of something, a leader of Education USA. So when I mentioned that, you can have some program, some more programs like India has, she said, we don't know that India has so many programs. If you can tell us, maybe I can convince, or we can try to write something to US Department of State to get some fund. But why? She's American. She doesn't know who has to present our case, Bangladesh case, to America, the Bangladeshi people. So what I would say, Bangladesh people have to be connected to developed countries. Bring money, get involved in projects, send more students, make the case. This is one part that educated people should try to do, particularly the universities. But universities also don't have the opportunities. There's a lack of information everywhere. So I think everyone should get more involved. And Bangladesh also was not a member of International Astronomical Union, IAU. This has also a lot of facilities. After a lot of effort, right now, Bangladesh. So I made Muhammad, Farsim, probably Saleh, Farsim at Buet. So Buet, he became member. They are willing, and they are willing to come to help. So because Bangladesh government doesn't pay. See, the members don't pay. The government pays. Bangladesh doesn't pay anything or does not get involved. India is involved, but Bangladesh is not. So there are no members from Bangladesh. Now, because of Muhammad Farsim, right now he's bringing attention. He has been working for astronomy popularity for a long time. And there was another person, Sharkar Bhai, Ekshate Kaj Korte, who just recently died. He contributed his life, I think, for astronomy. So there are people like that. So, but what we have to do, we don't have enough resources in Bangladesh. We have to collect the resource. We have to lobby outside and connect to people. That's what I do. And also, I like to say one thing. I can see that small programs are now being introduced, which is very nice, like a science Olympiad or a journal. And what Pritam has done, I think he probably is the first one who did, in a way, it is like outreach. He brought so many international speakers to expose science, make it popular to not only students, outside everyone. These kind of things, I think he should be awarded for that he did this kind of great outreach activity, made science
popular among students and others. So these kind of activities are needed, but not only isolated. What Pritam has done should not just stay at Pabna University of Science and Technology. It should go to other universities. They should start doing the same thing. They should start, whatever Farsim is doing. I think it should also reach to other places. But he's, I think, connected. He's making cells, to other universities so that they can move together. Whatever initiatives are taken for STEM, science, and I think it should not remain confined to just around there. It should be taken to all the corners of Bangladesh, because and it has to be have to say what NASA is doing, how NASA gets so much money, because it shows us beautiful pictures. People love, oh, space is so beautiful. Well, everyone loves space. All right, NASA got this one. We are in space. So nobody minds to giving money for NASA, because NASA needs it, and we need to go outside our Earth, because space is very important for us. If one meteor comes, or big asteroid comes, we'll be gone. We don't want that. We have to study the space. We need a lot of things. So NASA is very important, and NASA is also keeping people supported, because it produces beautiful pictures. It gives lectures. It has so many programs. We need to do those kind of things in Bangladesh too, and a popularization of science, and encourage everyone. Science is not easy. You can be non-science and science. Both, all subjects are important, but science means you need to pay more attention. That is the difference. Your brain, is there. Everything is there. You need attention and perseverance or concentration. That is all. Sometimes you need detachment, complete detachment to do the science. That is the difference with science compared to other subjects. But that's part of it. Why not doing it? No. So I would say that our government should be anxious, more conscious about making the population connected to outside, get funding, get connection, get benefits, whatever the other countries, developed countries have to offer, and projects, and say yes to everything. If you think this program can bring something good, always say yes and go for it. That is, and criticism, this is something I don't do, and I also don't value it too much, because criticism only slows down the progress. But any program, anything anybody is doing which is positive, always say yes to it and just go for it, and encourage students, do activities. That is what I said. So Bangladesh can progress. Bangladesh has that power and capability. So many people in Bangladesh, and they are very smart. I have taught in Bangladesh, India, and other countries, and Bangladesh is no way less. Rather, I would say sometime, and I'm surprised that they're so smart. And even with the less resources, as Pradeep was pointing out, and people can still do a lot of I would say excellent research. And he mentioned Saleh, and also I heard about Mamun's work. He's also by himself doing a lot of work. Well, he has a group, but not only that, there are other people who are doing it, and I admire those. And we always have to encourage people to come to science, because it's part of it. We can't live without it. This is essential. Science is a necessity. Okay. Did you ask anything particular, Pritam? ধন্যবাদ ম্যাডাম, সুন্দর একটা বক্তৃতা দিলেন। আমরা কিছু কোশ্চেন পেয়েছি স্টুডেন্টের কাছ থেকে, আমরা ওইগুলোতে একটু যাই। স্যার, would it be right to go to research site as a second year physics student? Will there be any effect on academic result? It is addressed to whom? It says sir, so there are two males.
আমার মনে হয় নকিব স্যার যেহেতু বাংলাদেশে পড়ান, স্যার স্যার অ্যান্সার করলে না না, আমার তারপরে মনে হয় যে আপা আপা আছেন, ডক্টর প্রদীপ আছেন, যে কেউই আসলে ওনারা হ্যাঁ বলতে পারেন আর কি, জি তাই না? Yeah, okay, I can answer. তোমার নাম ওকে কি? রিয়াদ খান। Okay, Riyad Khan. Research will not take your time away from your academic or classes. They go hand in hand, go together. So when you start doing some research, you'll see that you are doing your classwork at the same time doing research. Oh, no problem. Rather, they will be connected. They will enhance each other. And if you can do something from second year, I would say that's extremely nice. আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো শিক্ষার মান না বাড়িয়ে শিক্ষক সংকট, ল্যাব সংকট দূর না করে নতুন নতুন বিশ্ববিদ্যালয় খোলা কতটুকু যুক্তিযুক্ত? এরকম একটা প্রশ্ন আমরা পেয়েছি। এটা কি তোমরা কিছু বলবে? আমি বলবো একটা ইউনিভার্সিটি ওপেন হওয়া মানে the opportunity has opened. Maybe there's not many students, but something is there. You go there, you start beginning. That doesn't mean ওগুলি বন্ধ করে এক জায়গায় শুধু আমি ডেভেলপ করতে থাকবো। অফ কোর্স ইউ শুড ডু দ্যাট, কিন্তু যেটাই ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, ইউনিভার্সিটি ওপেন হচ্ছে, you go because this is giving the opportunity to study. Maybe you start with low quality, it may be that, but you have to start somewhere, even with low quality, and then you raise the bar of excellence. ধন্যবাদ ম্যাডাম। আমরা আরেকটা প্রশ্ন, আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার প্রশ্ন করেছে একটা, যে ভৌত বিজ্ঞান গবেষণায় এবং পাবলিকেশনের ক্ষেত্রে মাতৃভাষায় পর্যাপ্ত মানসম্মত পুস্তকের ঘাটতি ও মাতৃভাষায় বিজ্ঞান চর্চার অভাব কতটা দায়ী? এটা কাকে বলছে? কাউকে মেনশন করেনি, আপনিও বলতে পারেন, স্যারও বলতে পারে। Yeah, anyone can answer. I think all three of us can say something, but ডক্টর প্রদীপ, হ্যাঁ, প্রদীপ তুমি বলো কিছু। আচ্ছা, আমি এটা নিয়ে একটু আসলে হ্যাঁ বলতে পারি, কারণ মাতৃভাষায় বিজ্ঞান চর্চা নিয়ে আমরা একবার আলোচনা করেছিলাম। ওয়েবিনারও করেছি, হ্যাঁ। তো আসলে আমি মনে করি যে বিজ্ঞানের জন্য ভাষাটা তো আসলে ইউনিভার্সাল, কারণ সায়েন্স ইটসেলফ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ফিজিক্স বলি যে ম্যাথস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, তো এখানে আসলে আমি কি চিন্তা করছি, কি ভাষায় চিন্তা করছি সেটা, এবং কি ভাষায় আমি সেটা এক্সপ্রেস করছি, এই দুটার মধ্যে ডিফারেন্স থাকতেই পারে। এখন মানসম্মত পুস্তকের যে ঘাটতি আমরা বলছি মাতৃভাষায়, সেটা হ্যাঁ বলা যায় যে বাংলা ভাষায় যে বিজ্ঞানের লেখাটা, বিজ্ঞান বই, সঠিক মানসম্পন্ন বিজ্ঞান বই লেখাটা কিন্তু খুবই জটিল। কারণ আমাদের যে রেফারেন্স বইগুলি আছে সবগুলি হচ্ছে ইংরেজিতে, অথবা জার্মান বা অন্য ভাষায় যেগুলি, সেগুলির ইংরেজি ট্রান্সলেশনটাই আমরা পড়তে পারি। আবার যে নোটেশনগুলি আছে সেগুলিতে আসলে বাংলায় লেখার কোনো কিছুতেই সম্ভব না। এখন সেই ক্ষেত্রে অনেক বিজ্ঞানের অনেক বিষয় আছে যেগুলি সঠিক পরিভাষাও সম্ভব না। তো এখন সত্যেন বসু অনেক আগেই, সে 100 বছর আগে বলে গিয়েছিলেন যে বিজ্ঞান চর্চার জন্য যে ভাষার আমরা কথা বলছি সেটা যে কোনো ভাষায় হতে পারে, এবং যে টার্মগুলি ইউনিভার্সাল সেগুলিকে ট্রান্সলেট করার কোনো দরকার নাই, সেগুলি ট্রান্সলেট করে সমানষ্ট করার দরকার নেই। এখন মানসম্মত পুস্তক যে বিজ্ঞানে যে মাতৃভাষায়, এখন এখানে এই মানসম্মত ব্যাপারটা হচ্ছে সাবজেক্টিভ। এখন যারা লিখছেন তারা বলছেন এটা যথেষ্ট মানসম্মত, এখন যারা পড়ছেন বিশেষ করে শিক্ষক মন্ডলী, সেখানে আমরা তো যেমন টেক্সট বুক হিসাবে আমরা রেজনি খালিডেকে বলি যে হ্যাঁ এটা ইটস এ গুড টেক্সট বুক। আবার যদি আমরা আর একটু হায়ার লেভেলে যাই, আমরা বলবো যে ফাইনম্যান লেকচার ইজ দি মাস্টার অফ ফিজিক্স, উই নিড টু হ্যাভ দ্যাট। এখন সেখানে আমরা বিজ্ঞান চর্চার যে অভাব,
সেটা আমরা ঠিক বলবো না। আমরা কিন্তু আসলে চিন্তাটা এখনো মাতৃভাষাতেই করি। তাহলে চর্চাটা কিন্তু চিন্তার সাথে যুক্ত। আমরা বলতে পারি যে হ্যাঁ, পাবলিকেশন। এখন যদি আমরা আসি, আমরা যদি বাংলায় এখন পেপার লিখি, সেই পেপার কিন্তু ইট নট বি কাউন্টেড। যেমন চীনারা এখন চীনা ভাষাতে আর মানে পেপার পাবলিশ করছেন না। একসময় তারা প্রচুর করেছে, তাদের 90% পাবলিকেশন ছিল চায়নাতে, মানে চীনা ভাষায়। এখন দে আর নো লঙ্গার ডুইং ইট। তারা ট্রান্সলেটর তৈরি করছে। সায়েন্টিস্টরা যদি না জানে, বিশেষ করে জাপানেও হচ্ছে, নিজেরা আইডিয়াটা অরিজিনাল, লেখা লিখে লিখে নিচ্ছেন কিন্তু অন্য, মানে অরিজিনাল ভাষায় লিখছে, এটা ট্রান্সলেট করে পাবলিশ করা হচ্ছে। তো আমরা যেমন আমাদের ইউনিভার্সিটিগুলো এখন ইংলিশ মিডিয়াম, আমরা ইংলিশ মিডিয়ামে পড়েছি, কিন্তু আমাদের মানে পাঠদানটা ছিল হচ্ছে বাংলায়, অর্থাৎ আমরা বাংলায় বুঝতাম, ইংরেজিতে লিখতাম। এখন কেমন হয়েছে আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমি ঠিক এটাকে একদম কতটা দায়ী এক্স্যাক্টলি আমি আই ক্যান নট পুট এ ফিগার দেয়ার। সম্ভবত সালে স্যার কিছু বলতে পারবেন। আমি একটু আসলে একটু কনটেক্সটটা একটু বলি আর কি। আমার মনে হয় যে কনটেক্সটের একটা ব্যাপার আছে। দুটো প্রশ্ন নিয়ে বলবো। এর আগের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোকে একটা স্ট্যান্ডার্ডে না নিয়ে গিয়ে এই যে নতুন নতুন বিশ্ববিদ্যালয়, যে এটা একটা মানে একটা রিয়েল কনসার্ন এদিক থেকে যে আসলে মানে আইডিয়ালি কাজ করা উচিত কিছুটা আর বেঁধে, কিছুটা প্রস্তুতি নিয়ে, এবং এরকম একটা ইন্টেনশনটা যে আসলে পজিটিভ, সেটা একটা প্রমাণ রেখেই কাজ করা উচিত আর কি। তো আমাদের দেশে যে কারণে প্রশ্নটা এসছে সেটা হলো যে এত কম প্রস্তুতি নিয়ে বিভিন্ন চালু করা হচ্ছে, যেটা এক ক্ষেত্রে যেটা হচ্ছে কি যে ওভারঅল এনহ্যান্স করার বদলে অনেক ক্ষেত্রে হয়তো নামিয়ে দিচ্ছে আর কি। এটা একটা বাস্তবতা আর কি। আর আরেকটা কথা যেটা প্রদীপ বলছিলেন যে আমাদের ওই যে আগ্রহটা, কিন্তু উনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সে আগ্রহটা হচ্ছে বিল্ডিং তৈরি করতে। আমরা বিল্ডিং তৈরি করা, হ্যাঁ বিল্ডিং তো অফকোর্স ভীষণ দরকার, কিন্তু বিল্ডিং তৈরি করাটা হচ্ছে ইজি পার্ট। অলমোস্ট লেখাপড়া ছাড়াই যে কেউ আসলে একটা বিল্ডিং তৈরি করে দিতে পারে 3 তলা। ইটস মানুষ দেখতে পায় দূর থেকে যে একটা বিশাল ইমারত তৈরি হয়েছে, কিন্তু আসলে যে ট্রেইনড স্কিলড ম্যান পাওয়ার এবং যে এডুকেশনের কোয়ালিটি এবং যারা ট্রেন করবেন সেই মানুষগুলো কোথা থেকে আসবে সেইটা তো খুব একটা নেই। তার খুব সহজ উদাহরণ দেওয়া যায় যে আমাদের যে গার্মেন্টস সেক্টর, আমরা যেটাকে নিয়ে খুব গর্ব করি, এই সেক্টরে যে টপ লেভেল জব যেগুলো আছে এগুলো কিন্তু আসলে আমাদের বাংলাদেশিদের হাতে নেই। এই জবগুলো সব বিদেশ থেকে এসে এই সমস্ত জবে চাকরি করছেন। আমাদের এই গার্মেন্টস সেক্টরে যেই ডিজাইনার যারা আছেন, আপনারা যদি একটু খোঁজ নেন আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন, এই ডিজাইনারদের মধ্যে একটা বড় অংশ আসছে শ্রীলঙ্কা থেকে। অথচ শ্রীলঙ্কার গার্মেন্টস সেক্টর এবং আমাদের মধ্যে কোনো তুলনাই হয় না আর কি। আপনি যদি সব মিলে ওই যে বিল্ডিং যদি দেখেন, লেবার যদি দেখেন, কতখানি ফরেন এক্সচেঞ্জ ইয়ে করছে সেটা যদি দেখেন, অ্যাবসলিউটলি কোনো তুলনা করতে পারবেন না। কিন্তু একজন ডিজাইনার সেই লেভেলের কিন্তু আমরা তৈরি করতে পারছি না, অথচ আমরা তাদের চেয়ে এই সমস্ত দিক থেকে অনেক আগে। সো কথাটা হচ্ছে যে আমরা কি প্রডিউস করতে চাচ্ছি, সেই কনটেক্সটে ওই প্রশ্নটার একটা গুরুত্ব অবশ্যই আছে। যে আমরা একের পর এক জেলাতে জেলাতে অনেক প্রতিষ্ঠান করতে পারি, কিন্তু ওভারঅল উদ্দেশ্য যেটা আপা যেটা বললেন যে আমাদের শুরু করতেই হবে এক জায়গা থেকে, কিন্তু নিশ্চয়ই নিয়তটা তো এই যে আমরা ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট তৈরি করব আলটিমেটলি। কিন্তু আপনি যদি দেখেন যে সেই জায়গাতে এফোর্টে আসলে বিশাল একটা ঘাটতি আছে, কিন্তু একের পর এক বিল্ডিং তোলা হচ্ছে, তখন কিন্তু এই প্রশ্নটা ন্যাচারালি আসবে। এই প্রশ্নটাকে অ্যাভয়েড করার উপায় নেই আর কি। পজিটিভলি নেগেটিভলি যেভাবে এটা হোক না কেন, দিস কোশ্চেন উইল কাম আপ। আর দ্বিতীয় যে প্রশ্নটা খায়রুল আলম সাহেব, এই প্রশ্নটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে ফর সাম রিজন বলবো না, উই নো দ্য রিজন, আমাদের দেশের যে ছাত্র ইউনিভার্সিটিতে আসছে তাদের ইংরেজি ভাষায় জ্ঞান অসম্ভব দুর্বল। 12 বছর পড়ার পরেও তারা আসলে এই যে ভালো বইগুলো আছে ইংরেজি ভাষায়, অসাধারণ সব বই আছে ফিজিক্সের, কিন্তু এই বইগুলো পড়লে প্যারাগ্রাফ গুলো থেকে বা একটা সেন্টেন্স থেকে তারা অর্থ উদ্ধার করতে পারছে না। যেহেতু পারছে না, তারা খুব বড় সমস্যা আছে, এবং এই সমস্যাটা আছে বলেই মাতৃভাষায় ভালো মানের বিজ্ঞানের বইয়ের প্রশ্নটা আসছে।
আমাদের ছাত্রছাত্রীদের যদি ইংরেজিতে যথেষ্ট দক্ষতা থাকতো, তারা যদি বই পড়ে ভালো করে বুঝতে পারতো, তাহলে কিন্তু এই কোশ্চেনটা খুব হতো না। কিন্তু যেহেতু নেই, কাজেই দিস ইজ এ ভেরি ভেরি কি বলবো, এই কোশ্চেনের রিলেভেন্স আছে। এবং আসলে তাদের যে চাহিদা দুই ভাবে পূরণ করা যেতে পারে। এক হচ্ছে তাদের ভাষা জ্ঞানটাকে স্কুল থেকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেন তারা ফিজিক্সের বই পড়ে একেবারে হাবুডুবু না খায়, অথবা যদি আমরা না পারি তাহলে এই যে মৌলিক ধারণাগুলো, এগুলো যদি মাতৃভাষায় তাদেরকে দেওয়া যেত, তাহলে নিশ্চিত তারা উপকৃত। সো আমি সলিউশনের কথা বলছি না, আমি আসলে প্রবলেমগুলো কোন কনটেক্সট থেকে আসছে আমি সেইটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম আর কি। এটুকুই বলার আছে। ধন্যবাদ স্যার। আমরা একটা প্রশ্ন পেয়েছি, ডক্টর জাহিদ হাসান, ডক্টর সাইফ সালাউদ্দিনের মতো গবেষকদের আমাদের তরুণদের সামনে রোল মডেল হিসেবে উপস্থাপন করা উচিত নয় কি? আসলে আমাদের এই ওয়েবিনারটাই ওই উদ্দেশ্য অনেকটা ওরকম যে আমরা একদম যেহেতু ফেসবুক এবং ইউটিউব আমরা এখন সবাই ইউজ করি, স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটি, আমাদের উদ্দেশ্য ওইটাই যে সারা ওয়ার্ল্ডের সায়েন্টিস্টদের এখন আসলে কি গবেষণা করছে সেটা। স্যার আপনি যদি কিছু বলেন, এবং ম্যাডামও না, কিছু আমি বলতে পারেন এই আমি বিষয়ে। আমি এখানে একটুখানি আমি অ্যাড করব যে ডক্টর জাহিদ হাসান এবং ডক্টর সাইফ সালাউদ্দিন এবং আজকে আমাদের ওয়েবিনারে তো সুলতানা আপা আছেন, আমাদের মেয়েদের জন্য রোল মডেল অসম্ভব দরকার। রোল মডেল। হ্যাঁ, জি আই জি ফিল ইট ভেরি। বাংলাদেশের মেয়ে স্কুল এবং কলেজে লেখাপড়ায় ছেলেদের চেয়ে ভালো বই খারাপ, কিন্তু ইউনিভার্সিটিতে আমরা যদি স্টেমের দিকে তাকাই তাহলে কিন্তু আসলে আর সেই চিত্রটা দেখা যায় না। আবার ইউনিভার্সিটি গ্রাজুয়েট যদি আমরা মেয়েদের কথা চিন্তা করি, তারা আসলে কত দূর যেতে পারছে। সো ইন দ্যাট রেসপেক্ট আপা হ্যাজ ডান সো মাচ, কিন্তু স্টিল আই বিলিভ ভেরি স্ট্রংলি যে আপা ক্যান ডু সো মাচ মোর। কারণ হচ্ছে বাংলাদেশে মেয়েদের জন্য ফিজিক্সে রোল মডেল একদম মানে আমি বলবো খুব দরকার। আমি এখানে একটা উদাহরণ দেব। আমরা হয়তো অনেকেই, হয়তো প্রত্যেকেই ডক্টর ফেরদৌস কাদরির কথা শুনেছে। যেই বিষয়ে মেয়েরা অসম্ভব ভালো করছে বিজ্ঞানে, সেটা হলো মাইক্রোবায়োলজি। আমি তো ফিল করি যে আমি যদি কারণ খুঁজতে চাই তাহলে ডক্টর ফেরদৌস কাদরি, যিনি নিজে একজন ওয়ার্ল্ড ক্লাস একদম টপ র্যাঙ্ক সায়েন্টিস্টদের মধ্যে একজন, তিনি যেভাবে একটা স্কুল অফ থট কে ইন্সপায়ার করার জন্য যে কাজটা করেছেন, এটা একটা অতুলনীয় ব্যাপার আর কি। বাংলাদেশে উত্তম কোয়ালিটি মাইক্রোবায়োলজিস্ট আছে যারা মহিলা আর কি। আপা ক্যান ডু সামথিং ভেরি সিমিলার ইন দিস কান্ট্রি। তো এই জন্য আপার একটু আরো ঘন ঘন আসা প্রয়োজন, এবং আসলে মেয়েদের নিয়ে আপার বসা উচিত আর কি। তো এই প্রশ্নের এক কথায় উত্তর হচ্ছে অফকোর্স রোল মডেল ছাড়া এবং সামনে এগুলো না ছাড়া, এই বিকন এবং লাইট হাউস ছাড়া আসলে সায়েন্স এবং টেকনোলজিতে ভালো করা খুব মুশকিল। উই মাস্ট ডু ইট, এবং এটা অবশ্যই করা উচিত আর কি। Sally, I don't know Firdaus Qadri, so she's a she has আপা introduced something. জি, উনি উনি আইসিডিডিআরবির চিফ রিসার্চার ছিলেন। উনি বোধহয় এখনো আইসিডিডিআরবিতে এমিরিটাস স্টাফ হিসাবে আছেন আর কি। শি হ্যাজ ওভার 25,000 সাইটেশনস, এবং বছর খানেক আগে উনি বোধহয় ওই লোরিয়াল মহিলাদের যে ইয়েটা দেয় ইউনেস্কো থেকে, সেটা পেলেন। বছর ওই যে কি র্যামন্ডাস না কি যেন একটা আছে, এশিয়ার নোবেল বলা হয়, নাম কি মনে করতে পারবেন তুমি? ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড উনি এটা পেলেন আর কি। তো আসলে আমাদের দেশে মেয়েরা অনেক পিছিয়ে আছে, কিন্তু বাংলাদেশের টপ ইন টার্মস অফ পাবলিকেশন এবং সাইটেশন নিয়ে কথা বললে শি উইল বি এট দ্য টপ আর কি। অসাধারণ মহিলা আর কি। So she's এখন কি বাংলাদেশে? হ্যাঁ, উনি বাংলাদেশে আর কি। ঢাকা ইউনিভার্সিটিরই ছাত্রী ছিলেন, তারপরে আইসিডিডিআরবি তে চলে যান আর কি। আপনাদের চেয়ে সিনিয়র হবেন। আপনার আইসিডিডিআরবির মাইক্রোবায়োলজিস্ট এবং রিসার্চার এখন আসেন। গুড। এইটাতে যে রোল মডেল, এটা আমার একটা অভিজ্ঞতা আমি এখানে একটু শেয়ার করি এখনকার যারা ছাত্রছাত্রী আছেন তাদের সাথে। আমি 2 যুগ আগের কথা বলছি, যখন আমি স্টুডেন্ট ছিলাম। আমরা ক্লাসে পড়েছি, খুবই যত্ন সহকারে পড়েছি, কারণ আমাকে তো পরীক্ষায় পাশ করতে হবে। খুবই যত্ন সহকারে পড়েছি রামন ইফেক্ট। কিন্তু ক্লাসে আমাদের স্যাররা একবারও বলেননি যে রামন
আমাদের কাছের মানুষ ছিলেন এবং খুব ছোট্ট একটা ল্যাবে মাত্র 200 টাকা Exactly. খরচ করে উনি এরকম কাজ করেছিলেন। জি জি আমরা কিন্তু সেই কেউ জিনিসটা জানি না। হ্যাঁ কেউ কেউ বলে 75 টাকা আর কি, মেবি ইন্ডিয়ান হ্যাঁ, রুপির হ্যাঁ। সাথে এক্সচেঞ্জ আর কি। তারপরে তারপরে যেটা হলো, আমরা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক মুখস্থ করতে করতে একেবারে জান শেষ করে ফেলেছি। আমাদের স্যার কিন্তু একবারও বলেননি যে এই বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছোট্ট একটা ঘরে বসে। আমরা যদি সেই সময় এই জিনিসটা জানতাম, আমার মনে হয় আমি হয়তো আরেকটু বেশি আগ্রহ পেতাম যে হোয়াট ইজ দিস। তারা যদি সেই সময় এভাবে করতে পারে, আমরা কেন করতে পারবো না? তাহলে আমাদের মনে হয় যে আমরা ক্লাসে অনেক সময় স্যাররা পড়ান, হ্যাঁ অবশ্যই খুবই চমৎকারভাবে পড়ান, কিন্তু সালেহ স্যার যেটা বললেন যে কনটেক্সটের ব্যাপারটা, সে কনটেক্সট ব্যাপারটা আসলে খুবই দরকার, যে একটু ইতিহাস, একটু ব্যাকগ্রাউন্ড, এইটা কিন্তু আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে, যে মানে কোত্থেকে কোথায় যাচ্ছি আমরা। এখন তো বর্তমানে তো সবাই একদম মানে যে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক কিছুই খুব দ্রুত জানি, কিন্তু আগে ওই ব্যাপারটা ছিল না। এখন সেই হিসাবে আমি আমাদের বর্তমান ছাত্রছাত্রীদেরকে অনেক সময় খুব ঈর্ষা করি যে এখন সুযোগ সুবিধা তুলনামূলকভাবে অনেক বেড়েছে আমাদের তুলনায়। ধন্যবাদ স্যারকে। আমরা যে বিষয়টা আসলে আমরা ফেস করছি, স্যারও হয়তো ভালো বলতে পারবেন নকিব স্যার, যে এখন দেখা যাচ্ছে স্টুডেন্টদের ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর থেকে চাকরির পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত থাকছে। যেটা হয়তো আজ থেকে 10 বছর আগে এই রেটটা কম ছিল, এখন দিন দিন বেড়ে যাচ্ছে। এবং বিসিএস নির্ভর পড়াশোনাটা এমন হচ্ছে যে আমরা আসলে রিসার্চ স্টুডেন্ট পাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে। তো এই এই বিষয়ে স্যার এবং ম্যাডাম আপনারা আসলে কি সাজেশন দিতে পারেন নতুন যারা ব্যাচেলার লেভেলে আছে বা মাস্টার্স লেভেলে আছে, এই সমস্যা থেকে উত্তরণের পথ কি? কারণ আসলে আমরা সবাই জানি যে বেসিক সায়েন্সে আসলে জব খুব লিমিটেড, বা অনেক ক্ষেত্রে নাই বললেই চলে। সেক্ষেত্রে আসলে কিভাবে ইন্সপায়ার করা যেতে পারে? এবং আমরা যদি পাশের দেশগুলোতে তাকাই, ইভেন ভারতে, যেটা হলো মাস্টার্স লেভেলে কিন্তু তারা ফান্ড পায়, এবং যে ফান্ডটা একটা মাস্টার্স বা পিএইচডি লেভেলে তারা কিন্তু অনেকটা ফার্স্ট ক্লাস একটা জবের সমমানের। আমাদের দেশে এরকম মানে এটার কারণ কি? এই কারণে মানে নাই জন্যই, না আসলে অন্য কোনো কারণ, যে অন্য জবগুলোতে আসলে বেশি সিকিউরিটি এবং পাওয়ার বা সোশ্যাল একটা, যে কোন জিনিসটা আসলে দায়ী? যদি স্যার এবং ম্যাডামের আপনারা একটু বলেন এই বিষয়টা। সানি তুমি বলো। আসলে ওই সামাজিক নিরাপত্তার একটা প্রশ্ন তো আছেই আর কি। আসলে সবাই একটা কি বলে সিকিউরড এবং ইয়েতে যেতে চাই, এটা ঠিক আছে। আর আমরা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে, প্রীতম বোধহয় জানো, যে আন্ডার গ্রাজুয়েট ছাত্রদের জন্য একটা রিসার্চ সোসাইটি আমরা চালু করেছি আর কি। রিসেন্ট প্রশ্ন করছিল যেন একজন আন্ডার গ্র্যাডও তার যদি ভালো লাগার কিছু থাকে, স্পেশালি ইন্টারডিসিপ্লিনারি অ্যাসপেক্টে ছোটখাটো প্রজেক্ট বা এগুলোতে যেন কাজ করতে পায়। ফান্ডিং একটা বড় সমস্যা তো বটেই আর কি, শিক্ষায় বরাদ্দ আমাদের খুবই কম। তো আসলে আমি যেটা বলবো, আমার কথা খুব সহজ, আমি যেটা বলি আমি এখানেও সেটা বলছি। ইফ ইউ ডু ওয়েল, তুমি যদি ভালো করো, তুমি যদি করে শেখো, আসলে চাকরির বাজার কত খারাপ ইত্যাদি ইত্যাদি এই গল্পগুলো ইরিলেভেন্ট হয়ে যায়। ইউ হ্যাভ টু বি গুড। ইফ ইউ আর গুড, চাকরির বাজার তো আমাদের এই যে দেশটা যে আছে, এই দেশটা এটাই তো দুনিয়া না। আসলে ফিজিক্সে ভালো একজন ছেলে বা মেয়ে, তার জন্য সমস্ত দুনিয়াটাই খুলে যায়। অফকোর্স আমরা দেশকে সার্ভ করতে চাই, কিন্তু দেশকে সার্ভ করতে গেলে যে আমাদেরকে পাবনাতেই বসে থাকতে হবে অথবা বসে থাকতে হবে এমন তো না। আমরা যারা বসে আছি, মেবি উই টুক ডিসিশন, কিন্তু আমরাও তো চলে যেতে পারি, যে কেউই চলে যেতে পারে আর কি। আর দেশের প্রতি টান থাকলে কি করা যায়, হ্যাঁ একজন উদাহরণ এখানে আমরা দেখতেই পাচ্ছি আর কি, কি করা যায় এবং কি করা যায় না বাইরে থেকে আর কি। ম্যাডাম আজ কয়েক যুগ ধরে করে যাচ্ছেন। ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে ডক্টর প্রদীপও তার জায়গা থেকে তিনি নিশ্চয়ই দেশের জন্য করে যাচ্ছেন আর কি। তো কথাটা হলো যে গুড, আর ভালো হওয়ার জন্য মনোযোগী হতে হবে, গবেষণা মনস্ক হতে হবে, মস্তিষ্কের চর্চা হবে। এগুলো হলে এই চাকরি খুঁজে
চাকরি আছে কি না এগুলো নিয়ে অত বেশি চিন্তা করার প্রয়োজন নাই আর কি। স্কলারশিপ আছে, বিদেশে অনেক সুযোগ আছে, ইন্টারনেটের জামানা, তাই না? ভাষাটা ভালো করে শিখি, ফিজিক্সটা ভালো করে শিখি, সমস্ত দুনিয়া আমার জন্য উন্মুক্ত। কাজেই আমাদের আসলে হরাইজনটাকেও বিস্তৃত করা প্রয়োজন আর কি। অনেক সময় আমাদের চিন্তা ভাবনা খুবই লিমিটেড, একটা ছোট্ট গণ্ডিতে আমরা চিন্তা করি। এখন 21 শতকে বাস করি, আর গুলোকে বিস্তৃত করা প্রয়োজন। কেউ যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করে তাহলে তো আমি বলবো তার ভবিষ্যৎ উজ্জ্বল, যদি সত্যি সত্যি শেখে আর কি। তো খুব জেনারেল কথাবার্তা, কিন্তু এটাই আমি মনে করি আর কি। আমি এখানে জাস্ট একটু যোগ করতে চাই স্যারের সাথে। স্যার একদম মানে পুরা কোর যে সমস্যাটা সেটার আসলে দিয়েছেন, কিন্তু আমি জাস্ট একটু স্টুডেন্টের পক্ষ থেকে আই এম প্লেসিং মাইসেলফ অ্যাজ এ স্টুডেন্ট অফ ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার নেয়া। এখন ওরা যেটা করছে সেটা হচ্ছে তারা আসলে বাইরের জগৎটা দেখছে। এটা কায়কোবাদ স্যার একসময় বলেছিলেন। কায়কোবাদ স্যার বলেছিলেন যে মানে এই দেশে একজন শিক্ষাবিদকে কেউ চেনে না। এখন অথবা আমি জাস্ট উদাহরণ দিই, জাফর ইকবাল স্যারকে সবাই চেনেন, কিন্তু জাফর ইকবাল স্যারের গবেষণা সম্পর্কে কে কিছু জানে? উনি কি, উনার মূল কোর যে ফিজিক্স গবেষণা সেটি কি? হু কেয়ার্স? উনি বাচ্চাদের বই লেখেন, উনি সেটাই সবাই জানে, সেই কারণে স্যার জনপ্রিয়। কিন্তু স্যারের থিসিস পেপার বা রিসার্চ পেপার কয়জন পড়ে? কিন্তু এই যে আমাদের যে কায়কোবাদ স্যার যে বলেছিলেন যে হ্যাঁ আমাদের যে বাইরে যে ফ্যাশনের জগৎ, খেলাধুলার জগৎ বা বিসিএস এ যদি আসি, তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর একজন জাস্ট সিম্পল আজকে পাশ করলাম, আমাদের প্রশাসনে আমি 1 থেকে 100 মধ্যে ছিলাম, আমি কোন একটা জায়গার উপজেলা ম্যাজিস্ট্রেট হয়ে গেলাম। তাহলে দেখা যাচ্ছে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে লেকচারার হলো ইউনিভার্সিটির, আরেকজন জাস্ট বিসিএস পাশ করে মুখস্থ করে, যেভাবে হোক, আমি বলছি না যে তার ট্যালেন্ট নাই, অবশ্যই প্রচুর ট্যালেন্ট আছে, বুয়েট থেকে পাশ করে ডাক্তারি পাশ করে বিসিএস এখন ফার্স্ট হচ্ছে, আচ্ছা সে গিয়ে ম্যাজিস্ট্রেট হচ্ছে। এখন ম্যাজিস্ট্রেট হওয়ার সাথে সাথেই তার দেখা গেল যে এই যে স্যার যেরকম বললেন, গাড়ি খুলে দেওয়ার জন্য, দরজা খুলে দেওয়ার জন্য লোক আছে, এই আছে সে আছে, এবং সেটার সেলফি আছে। তাহলে আমার কথা হচ্ছে আমি এত পড়াশোনা করলাম এবং কন্টিনিউ পড়ে যেতে হচ্ছে। স্যার আরেকটা যেটা বললেন যে হ্যাঁ আমি চাকরি একবার পেয়ে গেলে ওখানে আর কিছু করতে হয় না। এখন আপনি ইউনিভার্সিটিতে জয়েন করলে তো দুনিয়ার পড়া সব এইবার আসে। আমাকে তো ধরেন আপনি টিচার হওয়ার পরে যে পরিমাণ পড়তে হয়, স্টুডেন্ট লাইফে তো এত পড়তে হয় নাই। তো এটা তো ঝামেলার কাজ, এবং কন্টিনিউ পড়তেই থাকে। আরে ভাই আমি রেস্ট নেবো কখন? এই যে বৈষম্যটা, সেটা যদি না দূর হয় তাহলে এটা যাবে না। আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়াতে সরকারি চাকরি করতে কেউ চায় না, এখানে কেউ মন্ত্রী হতে চায় না। এখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী যখন রিটায়ার করছিল, অনেকজনকে অফার করা হয়েছে, ভাই প্লিজ মন্ত্রী হও, নোবডি ওয়ান্টস। কারণ হচ্ছে মন্ত্রী হলে তার ঝামেলা বেশি, কারণ সবাই চোখ দিয়ে তাকায় থাকে সে কি করছে, তার কোনো লাইফ থাকে না এবং চুরি করার কোনো সুযোগই নেই। তাহলে আমাদের যদি এই ব্যবস্থাটা যদি থাকে, আমার যদি একই গিয়ে একজন উপরে বসে আর একজন নিচে বসে, তাহলে তো ভাই আমি সবাই উপরে বসতে চাইবেই। তাহলে এখন আমি যতই কথা বলি তা হবে না। তাহলে আমাদেরকে ধরতে হবে, তার ওইটাকে বলা হয় যে এই যে ঘাট ধরতে হবে ক্লাস 9-10 থাকতে। অর্থাৎ তাকে বুঝাই দিতে হবে যে ইউ বিকাম এ সায়েন্টিস্ট, ডোন্ট লুক এনিওয়ার এলস। তোমার সায়েন্টিস্টের জীবনটা খুব নষ্ট হবে, খারাপ হবে, খাইতে পাবা না, বাট ওয়ার্ল্ড উইল নো ইউ। অর্থাৎ তুমি মরে যাওয়ার পরেও বেঁচে থাকবা। একজন ম্যাজিস্ট্রেট সে মরে যাওয়ার পরে বেঁচে নাও থাকতে পারে, কিন্তু একজন সায়েন্টিস্ট, আমরা আজকে সত্যেন বোসের কথা কেন বলছি, আজ থেকে 50 বছর পরের সালে স্যারের কথা, নাহার ম্যাডামের কথা কেন বলবে লোকে, প্রীতম স্যারের কথা কেন বলবে লোকে? কারণ দে রিড সামথিং। ধন্যবাদ স্যার। ম্যাডামের কাছে একটা প্রশ্ন ছিল, লাস্ট প্রশ্ন, এবং আপনি এই বিষয়ে বলবেন, পাশাপাশি আর একটা প্রশ্ন যে ম্যাডাম আমাদের দেশে জ্যোতির্বিজ্ঞানে গবেষণার সুযোগ সীমিত, বাংলাদেশে এই সুযোগ বাড়ানোর কোনো উপায় বের করতে পারলে ভালো হতো। কোন কোন বিষয়ে? মানে অ্যাস্ট্রোফিজিক্স। হ্যাঁ, yes. Well, what I did, I gave books for undergraduate course. বুঝছো, অনেক ইউনিভার্সিটি মানে বাংলাদেশে দেওয়া হয়েছে। That is one thing. The other,
I also teach. I can teach more, but it is not enough. The more course is very much needed, and Astronomical Union can help. Bringing more people, subjects, actor, or through the even you can get some, scope for telescopes to bring Bangladesh, smaller ones, for projects. আরেকটা আমি বলবো, যখন ওরা সবাই রিসার্চ বলছে, something called citizen science project. Okay, so like NASA or other places, they have projects যারা বাংলাদেশের থেকেও স্টুডেন্টরা ওই প্রজেক্ট, anybody can work on some project. So ওই প্রজেক্টগুলোতেও যদি ইনভলভ হয়, at least this will be something, not a lot, but they can be involved in citizen science projects. And I think Bangladesh government যদি member হয় IAU, তাহলে Bangladesh can also benefit for a lot of things, even when they get a school. IAU also has a school for young astronomers. For 3 weeks they give a training, astronomy subject, how to study stars, a lot of programs. Those kind of things can come to Bangladesh for astronomy. Otherwise, but India is pretty active in astronomy. I don't know much about Pakistan, but India has a lot more astronomers, and there are a couple of astronomers who are very much interested to go to Bangladesh even. Okay, so I don't know, there is still interest now, but personally I know they are interested. What can I say? Just now, বলবো যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোনমি কোর্সটা খোলা উচিত, because in all US universities, I think same probably in Australia, astronomy is part of physics, part of the curriculum. You have to take it. Or you can choose other thing, but this course is always there. And if someone is interested in astronomy, then that part is very much needed, or astronomy background আছে, he or she has taken some course. আর যদি কোনো citizen science বা কোনো project করে, that is even better. Most of the top universities, they look at the research experience of the student. So if there's no research experience, then the person, a candidate, or applicant just gets disqualified immediately. Like Ohio State, nobody, it's very difficult to get anyone from Bangladesh, because Bangladesh, there's no research experience, undergraduate research experience, so they don't come here. So physics department, I know just one person, I think একটা girl, মেয়ে আসছে Bangladesh physics থেকে, I think she did some research in Bangladesh, only that, but usually don't get. So research is very important, undergraduate and master research. What else I can say in addition to that? Well, even American Physical Society also has an astronomy part in it, and become part of APS and try to just channel the benefit to Bangladesh. That is one thing I can say about astronomy in Bangladesh. And Bangladesh একটা disadvantage for telescope is that the sky is not clean. Bangladesh, it has so much, rain, moisture and light and dust. So it doesn't have very clean and high top mountains for telescopes. So, but they can still collaborate. They can have smaller ones. And nowadays, there are big ones like in Chile, so they can apply for time and then go there and do observation, which most of the people do. Go to big telescopes, make the observation, come back, and then you do analysis. So ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। আমরা শেষ প্রশ্নে যাব। এটা যদিও রিলেভেন্ট প্রশ্ন, আমরা আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা স্যার, দুই স্যার এবং ম্যাডাম আলোচনা করেছে অলরেডি। তো রিলেভেন্ট কোশ্চেন,
যে আসলে সে বলতে বলতে চাচ্ছে যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা তাতে পড়াশোনা শেষ করে চাকরির জন্য সবাই বিসিএস অথবা ব্যাংকের দিকে ঝুঁকছে। সবচেয়ে বড় সত্যটা হলো দিন শেষে যে কোনো সাবজেক্টই পড়ছে এটা কোনো ম্যাটার করছে না, সবাই বাংলা ইংরেজি বা সাধারণ জ্ঞানের পিছনে ছুটছে জীবন ও জীবিকার তাগিদে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কি শিল্প প্রতিষ্ঠানের চাহিদা, আগামীর বিশ্বের যে চাহিদা সে অনুযায়ী গ্র্যাজুয়েট বের করতে পারছে? না পারলে কেন পারছে না? বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সবাই তো আর শিক্ষক বা গবেষক হবে না। এরকম একটা প্রশ্ন ছিল, এটা দিয়ে আজকে আমরা শেষ করব। স্যার অলরেডি বলেছে এই বিষয়ে, তো আমি শেষে এটা যদি কিছু বলতেন। আমি জাস্ট একটা আমার এখানকার অভিজ্ঞতা একটু শেয়ার করি। হয়তো আমাদের বাংলাদেশি ছাত্রছাত্রীদের অনেকের সেই অভিজ্ঞতা বা সেই ধারণা নাও থাকতে পারে। এখানে আমরা একটা সাবজেক্ট যখন পড়াই, আমি মেডিকেল রেডিয়েশন পড়াই। এখন আমাদের প্রোগ্রামটা হচ্ছে ওরা 100% প্রফেশনাল, অর্থাৎ তারা হসপিটালে কাজ করবে, তারা রেডিওথেরাপিস্ট হবে অথবা নিউক্লিয়ার মেডিসিন নিয়ে কাজ করবে অথবা রেডিওগ্রাফি নিয়ে কাজ করবে, অল আয়োনাইজিং রেডিয়েশন। এখন আজকে যারা আমাদের ভর্তি হবে, অর্থাৎ 2022-তে যারা ভর্তি হবে, তাদের জন্য আমরা যেটা করি, অর্থাৎ তারা কয়জন আমরা ভর্তি করাবো সেটা নির্ভর করবে তারা 4 বছরের কোর্স নিয়ে পাশ হবে 2026-এ। 2026 সালের প্রজেকশন কি বলছে, অর্থাৎ তাদের কি পরিমাণ এই ধরনের প্রফেশনাল লোক লাগবে সেইটা প্রজেক্ট করে আমরা ভর্তি করাই। তাহলে যদি আমাদের ট্রেন্ডটা কি, আমাদের পপুলেশন গ্রোথ হবে, হসপিটাল বাড়বে, আমাদের সবকিছু বাড়ার পরে যে প্রজেকশনটা আছে সেই প্রজেকশনটা বের হয় গভর্নমেন্ট থেকে। এটা গভর্নমেন্টের ডিপার্টমেন্ট আছে এই প্রজেকশনটা কাজ করে, এবং সেখানে ইউনিভার্সিটির প্রফেসররাও যুক্ত, অন্য প্রফেশনে যারা কাজ করে তারা সবাই মিলিত, অর্থাৎ সমন্বিত, প্রত্যেকেই জিনিসটা ওন করে। সেখানে কেউ বলে না যে এটা তোমার ডিউটি বা এর ডিউটি, কারণ এটা একটা কোলাবোরেটিভ থিং। এখন সেই ক্ষেত্রে একজন স্টুডেন্ট যখন আজকে ভর্তি হবে, সে কিন্তু জানে সে কোথায় গিয়ে কাজ করবে এবং তার এরিয়াটা কি। আবার এমন কিছু এরিয়া আছে যেখানে তার পার্টিকুলার কোনো এরিয়া নাই, কিন্তু সে স্কিলটা পাবে। এখানে এডুকেশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে পরীক্ষা পাস নয়, টু গেট দি স্কিল অ্যান্ড নলেজ। এখন আমাদের যদি সেই ধরনের ব্যবস্থাটা শুরু থেকে না হয়, অ্যাটলিস্ট আমি ডিগ্রির সাথে সাথে আমার স্কিল ডেভেলপমেন্ট হবে এবং আমি জ্ঞান পাবো, সেটা যদি থাকে ইট ইজ এন অ্যাচিভমেন্ট। চাকরিটা পরে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা থাকে আচ্ছা আমি চাকরি করব। এখন দেখা যাচ্ছে চাকরি আছে 5টা, আমাদের পরীক্ষার্থী আছে 500 550, তাহলে উই নিড টু ফাইট। আমি এমনও শুনেছি বিসিএস পাশ করার জন্য 5টা বছর নাকি হাতে রেখে দেয়, মাস্টার্স পাশ করার পরে বইপত্র নিয়ে ঢুকে যায়। তারপরে এখন কথা হচ্ছে বিসিএস তো সবাই পাশ করবে না, প্রশ্নটা খুব রিলেভেন্ট। বিসিএস তো সবাই পাশ করবে না, সবাই শিক্ষকও হবে না। আবার একইভাবে আমি আজকেই পড়লাম একজন মুনির হাসান, যে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল ফিজিক্স সোসাইটির সেক্রেটারি জেনারেল, উনি লিখেছেন যে আমাদের দেশে ম্যানেজার নাই, সব ম্যানেজার আনতে হয় অন্য দেশ থেকে। স্যার যেরকম বললেন যে গার্মেন্ট সেক্টরে ডিজাইনার আনতে হয় সব শ্রীলঙ্কা থেকে। তাহলে সামথিং রং সামওয়্যার। কোথায় সেই রংটা আমি জানি না। এখন আমাদের ব্যাচে যারা পাশ করেছিল ফিজিক্স থেকে, তারা সবাই যে ফিজিক্স রিলেটেড কাজ করছে তা না। আমি আমার বন্ধুদের সাথে আমার যোগাযোগ আছে, অনেকে কাজ করছেন কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গায়, যেখানে গিয়ে নতুন করে তাকে সবকিছু শিখতে হয়েছে, কিন্তু তার বেসিক ট্রেনিং ছিল সায়েন্সে। আমি এটুকু বলতে পারি একজন সায়েন্স স্টুডেন্ট তার বেসিক ট্রেনিংটা যদি সায়েন্সে থাকে, হি ক্যান ওয়ার্ক এনিওয়ে। হোয়ারএস অন্য একটা ডিসিপ্লিন থেকে সে কিন্তু অন্য একটা ডিসিপ্লিনে, জাস্ট নন রিলেটেড একটা ডিসিপ্লিনে গিয়ে কাজ করতে পারবে না। কিন্তু বাংলাদেশে সম্ভব যদি সে বিসিএস ক্যাডার হয়, কারণ দেয়ার আর পিপল হু ক্যান ওয়ার্ক ফর হিম অর হার। সো আমি শুধু এটুকু বলতে পারি। ধন্যবাদ স্যার। আমরা শেষ করব, যদি শেষে কিছু বলেন স্যার এবং ম্যাডাম। আমি বলতে চাই যে মানে আমি জব পাবো না সেজন্য আই স্টপ মাই ইন্টারেস্ট না,
physics may be very interesting. Well, I have to make effort. No, at least I will know that I made effort, and job পাই না ওই চিন্তা করে থাকলে then you cannot make progress. So if you like it, just go for it. And if you think it can do some good, not only for you, for others, just go for it. Then when you graduate, try to build something. তোমার জন্য job ready করে রাখবে, it's not expected anywhere. And যেটা প্রদীপ বললো, science, that is the advantage. If you have the training in science, you can do things in any subject. It's not difficult to go to any other subject with the science training. Okay, Saleh, I think it's difficult to answer this question. না, এইখানে ম্যাডাম যেটা হয়েছে সেটা হলো যে প্রবলেমটা আমরা সবাই বুঝি, এই প্রবলেমের সলিউশনও আছে, কিন্তু সেই সলিউশনটার জন্য আসলে খুব যে কাজ করা হচ্ছে বা পরিকল্পনা আছে বা পলিসি আছে সেটা না। যেমন ডক্টর প্রদীপ যেটা বললেন যে আসলে স্টুডেন্ট ইনটেক এইটা অনেক কিছুর সাথে সম্পর্কিত আর কি, যে সেই সম্পর্ক দেশে ওইভাবে স্থাপিত হয়নি। যে ছাত্রটি প্রশ্ন করেছে সেই প্রশ্নটার আমি একটা উদাহরণ দিতে পারি, যে আমি যদি এমন একটা চাকরি করি মানে আমার আসলে ঐকিক নিয়মের উপরে এবং শতকরা হিসাবের উপরে আর কোনো ধরনের অঙ্ক আমার সারা জীবন করতে হবে না। আমার যে চাকরি, ব্যাংকের চাকরির কথাই যদি বলি, বড় জোর হয়তো কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে ক্যালকুলেট করতে হয়, কিন্তু আমার ট্রেনিং ডিফারেন্সিয়াল জিওমেট্রি পর্যন্ত, লিনিয়ার অ্যালজেব্রা এগুলো সব জানি, আমি ডিফারেন্সিয়াল জিওমেট্রি জানি। তাহলে যেটা হলো যে আসলে ওয়েস্ট অফ টাইম, এফোর্ট সবকিছুরই ওয়েস্ট হলো আর কি। যেমন বিসিএস এর জন্যই যারা পলিসি মেকার তারা একটা কাজ করতে পারেন, যে কোশ্চেন গুলো হয় সেগুলোর যে লেভেল বেসিক্যালি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, এবং ওই যে কম যেটাকে জেনারেল নলেজ বলে, তাহলে বিসিএসটা ইন্টারমিডিয়েটের পরেই দেয় না কেন? যদি বিসিএসটা ইন্টারমিডিয়েটের পরে দেয়, তারপরে কেউ যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে যেতে চায়, তার জন্য একটা ইনস্টিটিউশনই থাকতে পারে যেখানে সে 2 বছর অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ট্রেইনড আপ হবে। ইন দ্যাট কেস আমরা সময়, সম্পদ এবং সবকিছুই সেভ করতে পারি, কিন্তু এগুলোর জন্য পরিকল্পনা, এফোর্ট এবং ওই পলিসি লেভেলে এক্সচেঞ্জ দরকার। পুলিশ বিভাগে যেতে চাই, আমি ইন্টারমিডিয়েটে যে পর্যন্ত পড়েছি সে পর্যন্ত পড়ার পরে বিসিএস এ আমি যদি পুলিশ ডিপার্টমেন্টে যেতে চাই, তারপরে যদি আমার একটা কম্প্রিহেন্সিভ পুলিশিং এর ট্রেনিং হয় আরো 4 বছর, উইল হ্যাভ ভেরি এফিশিয়েন্ট পুলিশ অফিসার্স। তাকে ইয়েতে ইউনিভার্সিটিতে কি বলবো স্ট্যাটিস্টিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথ পড়িয়ে 5 বছর মাস্টার্স, 6 বছরে মাস্টার্স করে আমরা আমাদের আসলে তো দেশের ক্ষতি করছি আর কি। এগুলো সমাধান করা যাবে না তা না, বাট ইটস নট হ্যাপনিং। তো আমি যেটা বলবো, আমরা বাস্তবতাটা বুঝি, এই বাস্তবতাটা বুঝেই আমাদের যেটা করতে হবে, আপা যেটা বললেন এবং ডক্টর প্রদীপ দেব যেটা বললেন, তাই ট্রাই টু বি অ্যাজ গুড অ্যাজ ইউ ক্যান বি। যত ভালো করতে পারো করো, পড়াশোনার ভিতরে থাকো, এর এক সুফল তুমি যে চাকরিতে জানো, ইউ উইল গেট ইট। তোমার প্রমোশনটা আগে হবে, ইউ উইল হ্যাভ দ্য রেসপেক্ট ইয়ার্স, এগুলো তো জীবনে দরকার আছে আর কি। কাজেই হতাশ হওয়ার প্রয়োজন নাই, কিন্তু আস্তে আস্তে নিশ্চয়ই এই সমস্ত পলিসি নিয়েও মানুষের চিন্তা ভাবনা আসবে। হোপফুল এখন যেমন আছে এর ভিতর দিয়েই যে ফিল্ডেই আছে, যার যেখানে ইন্টারেস্ট সে তার এফোর্টটা দিক, এবং এটা বিফলে যাবে না, তারা এটার ফ্রুট কোনো না কোনো সময় পাবে আর কি। সো জাস্ট ডু ইট, এটুকুই আমার বলার আছে আর কি। ধন্যবাদ স্যার, ম্যাডাম সকলকে। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, প্রায় 2 ঘন্টা ধরে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডেন্ট এবং যারা শুনছে সবাই আসলে খুবই উপকৃত হলো। আসলে যে বিষয়গুলো সবার মনে প্রশ্ন ছিল, আশা করি সবাই আসলে অনেকটাই তাদের ধারণা ক্লিয়ার হলো যে আসলে আমাদের যদি ইচ্ছা থাকে বিজ্ঞান নিয়ে পড়ার এবং সেই অনুযায়ী যদি আমরা আমাদের কাজটাকে ডিফাইন করতে পারি এবং আমাদের টার্গেটটাকে ডিফাইন করে যদি এগিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সম্ভব। এবং স্যার খুব সুন্দর করে বলেছে যে আমাদের ডেস্টিনেশনটা শুধু একটা জেলা বা একটা বিভাগ বা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড করলে কিন্তু আমাদের স্কোপ অনেক, এবং তখন কিন্তু আমরা
এই যে যে বিষয়গুলো যে আমরা আমাদের প্রদীপ স্যার বললো যে আমাদের সালাহ হোসেন নকিব স্যার যে রিসার্চ করছে নিজে নিজে করছে, তার কাছে কিন্তু পোস্ট ডক বা পিএইচডি খুব নাই বললেই চলে, বা একজন বা এরকম। যদি সেখানে 10 জন থাকতো তাহলে এই 25টার জায়গায় হয়তো 250টা হতো ডেফিনেটলি। মানে এটা কিন্তু সবার ক্ষেত্রেই, এবং যে 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 জিনিসটা আমরা হয়তো এক্সপেক্ট করি যদি এরকম চেঞ্জ আসে, অবশ্যই কিন্তু আমাদের এরকম হবে এক সময়। দেখা যাবে আজ থেকে 5 বছর পরে আমরা দেখবো যে হ্যাঁ, মাস্টার্স লেভেলে বা পিএইচডি লেভেলে প্রচুর রিসার্চ স্টুডেন্ট হয়তো বাংলাদেশে দেখা যাবে। আমরা সেই আশা ব্যক্ত করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা দীর্ঘজীবী হন স্যার এবং ম্যাডাম। এবং তাকেও বলছি যে আপনারা যেভাবে দেশের বাইরে থেকেও দেশকে সেবা করে যাচ্ছেন, এভাবে আপনারা সেবা করে যান, এবং আমাদের পরবর্তী জেনারেশনকে ইন্সপায়ার করে যান। বিজ্ঞান এবং প্রযুক্তি গবেষণা গত 50 বছরে যতদূর এগিয়েছে, আশা করব সামনের 10 বছরে তার চেয়েও দ্বিগুণ গতিতে এবং অনেক উপরে নিয়ে যাবে আমাদের যারা রিসার্চার আছে তারা। তো সবার আসলে মঙ্গল কামনা করছি। আবার সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।